সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে। তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হাসান রনি। আজকে কোষ রসায়ন চ্যাপ্টারের প্রথম লেকচার নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা সবাই একটু কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। ওকে, একজনের একটু জ্বর আসছে, ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে। এখন জ্বর, কাশি, সর্দি এগুলো হবে, অনেকেরই হবে হয়তো। হ্যাঁ, একটু সাবধানে থাকবে তোমরা, ঠিক আছে? অনেকের শ্বাসকষ্ট হবে। তোমরা জানো যে শীতকালে, বিশেষ করে শীতকালে মানুষের শ্বাসকষ্ট হয়, বা যেটাকে আমরা অ্যাজমা বলি, হাঁপানি বলি। তাই না? এটা শীতকালে হয়। কেন শীতকালে হয়? কারণ শীতকালে বাতাস অনেক ড্রাই থাকে, শুষ্ক থাকে। এই শুষ্ক বাতাসে বিভিন্ন ধুলাবালি, পরাগরেণু এগুলো উড়ে বেড়ায়, এগুলোর কারণে অ্যাজমা হয়। ওকে, দেখো তোমাদের খোঁজ খবর নিতে গিয়ে সেখানেও পড়াশোনা ঢুকাই দিলাম। অ্যাজমা, হাঁপানি, হ্যাঁ, কেন হয়, তাই না? আচ্ছা, তো বায়োলজি এরকমই একটা। তুমি বায়োলজি ছাড়া কোনো কিছু কল্পনা করতে পারবে না। তুমি যে কোনো কিছু যাই বলো না কেন, দেখবে সেখানে বায়োলজির কিছু না কিছু থাকবেই। ওকে, আচ্ছা, আগের পড়া তুমি ভুলে যাচ্ছ, এটাই স্বাভাবিক। মোস্ট ওয়েলকাম তোমাকে, এবং কংগ্রাচুলেশন। তুমি বই পড়বে এবং ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তুমি যদি বলতে আমি আগে পড়েছি কিন্তু এখন আর ভুলতে পারছি না, এটা অস্বাভাবিক। তাহলে বুঝতে হবে যে তোমার মাথায় ডিস্টার্ব আছে। কিন্তু তুমি ভুলে যাচ্ছ, এটা স্বাভাবিক। তুমি পড়বে, 3 দিন পর, 4 দিন পর ভুলে যাবে, 2 দিন পর ভুলে যাবে, আবার পড়বে, আবার ভুলে যাবে। এটাই তো স্বাভাবিক। তুমি স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন একজন মানুষ, এটাই তার প্রমাণ। কিন্তু তুমি যদি না ভুলতে, তাহলে বুঝতে হতো তোমার মাথায় ডিস্টার্ব আছে, তুমি পাগলা। হ্যাঁ, তো আশা করি তোমাদের এখানে কেউ তেমন একটা পাগল না, তাই না? ইয়েস, সবই ভুলে যাবে। তুমি প্রথমবার কোনো কিছু পড়লে ম্যাক্সিমাম জিনিসই ভুলে যাবে, এটাই তো স্বাভাবিক। আমি তো বারবার বলছি, এটাই স্বাভাবিক। তো তোমরা তো সবাই স্বাভাবিক অবস্থায় আছো এখন। তোমরা কেন ইচ্ছে করে অস্বাভাবিক হতে চাচ্ছ বলো, পাগল হতে চাচ্ছ? ওকে, আচ্ছা, ঠিক আছে। প্রথমবার পড়লে এটা ভুলে যাবে, এটা স্বাভাবিক। এটা আমিও যদি পড়ি কোনো একটা চ্যাপ্টার প্রথমে, আমি 2 দিন পর ভুলে যাব। আবার যখন পড়বো একটু কম ভুলবো, আবার যখন পড়বো আরো কম ভুলবো, এরকম বিষয়টা। ঠিক আছে? তো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই যে আমি ভুলে যাচ্ছি, আমি ভুলে যাচ্ছি। এটা নিয়ে প্যারা খাওয়ার কিন্তু দরকার নাই। বুঝতে পারছো? আমি যদি আমার ক্ষেত্রেও বলি, আমি এখন কোনো একটা চ্যাপ্টার যদি পড়ি, পড়লে আমি 2 দিন পর ভুলে যাই, পরের দিনই ভুলে যাই, অনেক কিছু মনে থাকে না। তো কি পড়ছিলাম জানো? আবার যখন পড়ি একটু মনে পড়ে, আবার যখন পড়ি আর একটু মনে পড়ে, এরকম আর কি। তারপরে দেখবে 2-3 বার রিভিশন দিতে দিতে এটা একেবারে মুখস্থ হয়ে যাবে। এই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, আজকে আমরা কোষ রসায়ন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এবং কোষ রসায়ন চ্যাপ্টারের সাথে দেখো, প্রথমেই চ্যাপ্টারের নামের সাথেই লিখা আছে রসায়ন। হ্যাঁ, ঠিক আছে, নামের সাথেই লিখা আছে কিন্তু রসায়ন, তার মানে আসলে এটা কেমিস্ট্রির পড়া। কেমিস্ট্রি, কেমিস্ট্রির পড়া, কিন্তু প্রথমে আবার লেখা আছে কোষ। তার মানে আমি বলতে পারি এটা জীববিজ্ঞানেরও পড়া। ওকে, তার মানে কোষ রসায়ন চ্যাপ্টারটা, এটা কেমিস্ট্রি এবং বায়োলজি, এই দুইটা মিলে এই পড়াটা তোমাকে পড়তে হবে। এখানে তোমার বায়োলজির জ্ঞান লাগবে, প্লাস হলো এখানে তোমার কেমিস্ট্রির জ্ঞানটা লাগবে। এখন কথা হলো, আমরা যখন এই চ্যাপ্টারটা পড়বো, কেমিস্ট্রিতে তোমাদের একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটার নাম হলো জৈব যৌগ। জৈব যৌগ, ঠিক আছে? সো সেই চ্যাপ্টার তোমাদের যদি পড়া থাকে, তোমাদের এখনো পড়ানো হয়নি, সেটা সেকেন্ড ইয়ারে পড়ানো হবে। জৈব যৌগ চ্যাপ্টার পড়ানোর পরে এই চ্যাপ্টারটা তোমরা ডিটেলস ভালো করে বুঝতে পারবে। আজকেও বুঝতে পারবে, বাট আজকে আমরা ডিপে ঢুকবো না, কারণ আজকে তো আমরা শুধু কেমিস্ট্রি পড়বো না, আজকে আমরা কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়বো। ওকে, কিন্তু তোমরা যখন কেমিস্ট্রি পড়াটা পড়বে, তোমাদের যখন কেমিস্ট্রি পড়ানো হবে, কেমিস্ট্রিতে এই চ্যাপ্টার পড়লে তোমরা এই জিনিসগুলো আরো কোরিলেট করতে পারবে। ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা কোষ রসায়ন যে চ্যাপ্টারটা পড়ছি, সেখানে আমরা বায়োলজি এবং কেমিস্ট্রি দুইটার নলেজ বা দুইটার জ্ঞান নিয়ে আমরা এই পড়াটা পড়বো। ওকে, ওকে, তাহলে কি কি পড়বো আজকে? আজকে আমরা কোষ রসায়ন চ্যাপ্টারে সবকিছু পড়বো না, কারণ অনেক বড় চ্যাপ্টারটা। এটা সুবিধার জন্য আমরা কোষ রসায়ন চ্যাপ্টারে আজকে কার্বোহাইড্রেট কি এবং কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ, এই অংশটুকু আজকে আমরা পড়বো। বরাবরের মতোই ক্লাসে তোমাদের মনোযোগ ধরে রাখার জন্য প্রথমের দিকে কমেন্ট অফ রাখবো, ক্লাস শেষে কমেন্ট অন করে দিব, দেন তোমরা কোশ্চেন করবে। ঠিক আছে? ওকে,
আচ্ছা, তাহলে প্রথমে আসো কার্বোহাইড্রেট সম্পর্কে জানার আগে আমরা একটু নর্মাল একটা কথাবার্তা জেনে নিই, সেটা হলো যে জৈব রসায়ন, প্রাণ রসায়ন জিনিসগুলো কি। ঠিক আছে? আচ্ছা, আমরা জানি যে জৈব রসায়ন বা প্রাণ রসায়নের সংজ্ঞাটা কি। ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো যে কোষস্থ জৈব রাসায়নিক উপাদানে, কোষস্থ জৈব রাসায়নিক যে উপাদানগুলো থাকে, কোষের মধ্যে যে বিভিন্ন উপাদান থাকে সেগুলোর বর্ণনা, পঠন, গবেষণা এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয়। তার মানে কোষের ভেতরে যে বিভিন্ন জৈব রাসায়নিক বস্তুগুলো থাকে কোষের ভেতরে, ওকে, কোষ যেগুলো দিয়ে তৈরি সেগুলো নিয়ে যেখানে আলোচনা করে, যে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করে সেটাকে বলা হয় জৈব রসায়ন বা প্রাণ রসায়ন। ঠিক আছে? ওকে। আচ্ছা, আমরা জানি যে আমাদের কোষের দুইটা অংশ রয়েছে। ঠিক আছে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে বাইরের অংশটাকে বলা হয় কোষ প্রাচীর, আর ভেতরের অংশটার নাম হলো প্রোটোপ্লাজম, তাই না? কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে আমরা জানি যে কোষ প্রাচীর থাকে না। তাহলে প্রাণী কোষে কি থাকে? শুধুমাত্র প্রোটোপ্লাজম থাকে, শুধুমাত্র প্রোটোপ্লাজম থাকে। প্রোটোপ্লাজম কাকে বলে? কোষ ঝিল্লি এবং এর ভেতরে যা অবস্থিত সবকিছুকেই বলা হয় একসাথে প্রোটোপ্লাজম, তাই না? তাহলে কোষ ঝিল্লি এবং কোষ ঝিল্লির ভেতরে কি কি থাকে? কোষ ঝিল্লির ভেতরে সাইটোপ্লাজম থাকে, আমরা জানি কোষ ঝিল্লির ভেতরে বিভিন্ন রকমের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে, তাই না? তাহলে এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, কোষ ঝিল্লি এগুলো সবকিছু মিলে হলো প্রোটোপ্লাজম। এবং আমরা জানি যে কোষের প্রায় 90% প্রোটোপ্লাজম দিয়ে তৈরি, মানে পুরোটাই প্রোটোপ্লাজম অ্যাকচুয়ালি। ওকে, প্রোটোপ্লাজম মানেই কোষ, কোষ মানেই প্রোটোপ্লাজম, জীবিত কোষ মানেই প্রোটোপ্লাজম। ঠিক আছে? যেই কোষে প্রোটোপ্লাজম থাকে না, যেই কোষে প্রোটোপ্লাজম থাকবে না, তাহলে বুঝতে হবে সেই কোষটা হলো মৃত। এই জন্য তোমরা যখন পড়বে দেখবে কিছু কিছু জায়গায় লেখা আছে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে লেখা দেখবে প্রোটোপ্লাজম বিহীন কোষ, প্রোটোপ্লাজম বিহীন। তাহলে সেই কোষটার অবস্থা কি রকম হবে বলতো? জীবিত নাকি মৃত? মৃত কোষ। প্রোটোপ্লাজম বিহীন মানে মৃত কোষ। প্রোটোপ্লাজম সজীব, প্রোটোপ্লাজম সজীব মানে কোষটা হলো জীবিত। ঠিক আছে? আচ্ছা, এবং এই প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি হিসেবে বর্ণনা করা হলো বিজ্ঞানী হাক্সলি। এটা অন্য জায়গার পড়া, আমরা একসাথে পড়ে নিচ্ছি। বিজ্ঞানী হাক্সলি উনি প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি হিসেবে উল্লেখ করেন। এই প্রোটোপ্লাজমের মধ্যে 90% থাকে পানি। তাহলে প্রোটোপ্লাজমের মূল উপাদানটাই হচ্ছে পানি। ঠিক আছে? 90% মূল উপাদান। তার মানে পানি আরেক নাম জীবন। কেন বলে? এই কারণেই, কারণ পানির মধ্যে প্রোটোপ্লাজমের 90% পানি থাকে, এই জন্য পানি আরেক নাম জীবন। আর বাকি 5 থেকে 10% এগুলো থেকে বিভিন্ন কঠিন বস্তু। ঠিক আছে? ওকে, এরপরে আসো রাসায়নিক মৌল বা এলিমেন্ট জিনিসটা কি। রাসায়নিক মৌল বা এলিমেন্ট জিনিসটা কি? কোনো বস্তুকে, ধরো কোনো একটা বস্তুকে আমরা ভাঙলাম, ভাঙার পরে যদি আর কোনো সরল উপাদান না পাই, তাহলে সেই বস্তুটাকে বলা হয় রাসায়নিক মৌল বা এলিমেন্ট। ঠিক আছে? তাহলে আমরা যেটাকে মৌল বলি, মৌলিক পদার্থ যেটাকে বলি, সেই একই জিনিস। মৌলিক পদার্থ আর রাসায়নিক মৌল একই জিনিস। তাহলে যেটাকে আমরা মৌলিক পদার্থ বলে থাকি, তোমরা পড়েছো তাই না? মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ব্যতীত আর কোনো পদার্থ পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক পদার্থ। যে পদার্থকে ভাঙলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক পদার্থ। এই তো, এই কথাগুলো তো এরকম ছিল, তাই না? আচ্ছা, তাহলে রাসায়নিক মৌল বা এলিমেন্ট কাকে বলবো? রাসায়নিক মৌল বা এলিমেন্ট মানে হলো যেই পদার্থটাকে ভাঙলে আমি আর কোনো সরল উপাদান পাবো না বা অন্য কোনো পদার্থ পাবো না, সেই পদার্থটাকে আমরা বলছি মৌলিক পদার্থ বা মৌল, রাসায়নিক মৌল। ঠিক আছে? ওকে, এরকম অত্যাবশ্যকীয় মৌলিক পদার্থ আছে 92টা বা মৌল আছে 92টা। এই 92টা মৌলের মধ্যে 96% এই কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। তাহলে 92টা তো আছেই, এই 92টার মধ্যে ম্যাক্সিমাম মৌলিক পদার্থের মধ্যে এই উপাদানগুলো থাকে, কার্বন থাকে, অক্সিজেন থাকে, হাইড্রোজেন থাকে, নাইট্রোজেন থাকে, এই উপাদানগুলো থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, 96% ক্ষেত্রে। আর বাকি কি কি থাকতে পারে? ক্যালসিয়াম থাকতে পারে, ফসফেট থাকতে পারে, পটাশিয়াম থাকতে পারে, সালফার থাকতে পারে, সোডিয়াম থাকতে পারে, ক্লোরাইড থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মৌলিক পদার্থগুলোর মধ্যে কার্বন,
অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এই অংশগুলো থাকবে। ঠিক আছে, এগুলো এমসিকিউ আকারে পরীক্ষায় কোশ্চেন আসে যে অত্যাবশ্যকীয় এলিমেন্ট কয়টা, এইভাবে করে। ঠিক আছে, ওকে। তাহলে এখন বলো যৌগিক পদার্থ কাকে বলে? তাহলে যৌগ কাকে বলবো? তাহলে দুই বা ততোধিক মৌল মিলে, এলিমেন্ট মানে কি মৌল বা মৌলিক পদার্থ, তাহলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ মিলে যেটা তৈরি হবে তাকে বলবো আমি যৌগিক পদার্থ, তাই না? যেমন ধরো হাইড্রোজেন, এটা একটা মৌলিক পদার্থ, অক্সিজেন এটা একটা মৌলিক পদার্থ, তাই তো? আচ্ছা, আমি যদি হাইড্রোজেন এবং অক্সিজেনকে যুক্ত করি তাহলে কি পাবো? H2O পাবো, তাই না? তাহলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে যে পদার্থটা তৈরি হয় তাকে বলা হয় যৌগিক পদার্থ। তাহলে পানি একটা কি যৌগিক পদার্থ, তাই না? ছোট ক্লাসের পড়া কিন্তু এগুলো। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা বলছি যৌগিক পদার্থ। ওকে, আচ্ছা, তাহলে এ এবং বি দুইটা আলাদা মৌল, এই দুইটা মৌল যুক্ত হয়ে সি নামক আরেকটা যৌগ যুক্ত হয়েছে, একটা যৌগ তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে। অথবা এ একটা আলাদা মৌল, বি একটা আলাদা মৌল, সি একটা আলাদা মৌল, এগুলো মিলিত হয়ে ডি নামক অন্য একটা যৌগিক পদার্থ তৈরি হয়েছে। যেমন হাইড্রোজেনের বৈশিষ্ট্য আলাদা, আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে, অক্সিজেনের কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তাই না? কিন্তু এই দুইটা মিলিত হয়ে যেই পানি তৈরি করবে তার বৈশিষ্ট্য কিন্তু আবার আলাদা, রাইট? হাইড্রোজেন গ্যাসীয় পদার্থ, অক্সিজেন গ্যাসীয় পদার্থ, কিন্তু পানি, পানি তো গ্যাসীয় না, পানি তো তরল, তাহলে আলাদা বৈশিষ্ট্য, আলাদা একটা জিনিস। ঠিক আছে, ওকে, এগুলো কিন্তু তোমরা জানো, জাস্ট একটু মনে করিয়ে দেওয়ার জন্য ভূমিকা হিসেবে আমরা এই কথাগুলো বলছি। ওকে, এখন এই যে আমরা যে বললাম বিভিন্ন মৌল, এই মৌলগুলোর মধ্যে বিভিন্ন রকমের বন্ধন থাকে, এই বন্ধনগুলোকে বলা হয় রাসায়নিক বন্ধন। মৌল যৌগগুলোর মধ্যে যে বন্ধন থাকে তাদেরকে বলা হয় রাসায়নিক বন্ধন। যেমন হলো যে এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে যে পানি হলো, এখন যুক্ত হলে একটা তো বন্ধন তৈরি হবে, তাই না? একটা তো বন্ধন তৈরি হবে, তাই না? তুমি তোমার বান্ধবীর সাথে ঘুরে বেড়াবা, কি বলে? যে আমরা বন্ধু বান্ধবী, তাই তো? একটা তো সম্পর্ক, একটা তো বন্ধন থাকতে হবে। সো এই যে যে বন্ধন, এই বন্ধনটাকে বলা হয় রাসায়নিক বন্ধন। তার মানে তোমার সাথে তোমার বান্ধবীর সম্পর্কটা হলো রাসায়নিক বন্ধন সম্পর্ক। ওকে, ঠিক আছে, ওকে। এখন এই রাসায়নিক বন্ধন, এই সম্পর্কটা বিভিন্ন ভাবে হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, ধরো তুমি একজন ছেলে, কে আছে এখানে ছেলে, দেখি একজনের নাম, ধরো সিয়াম। হ্যাঁ, সিয়াম আছে, ও একটা ছেলে, ওর একটা বান্ধবী আছে। ওকে, তাহলে সিয়ামের সাথে সিয়ামের বান্ধবী যে সম্পর্ক, এটা তো অবশ্যই একটা রাসায়নিক বন্ধন, তাই না? অবশ্যই এর একটা রাসায়নিক বন্ধন, সিয়ামের সাথে সিয়ামের বান্ধবীর মধ্যে একটা রাসায়নিক বন্ধন বিদ্যমান, এই জন্য সিয়াম ওর বান্ধবীর সাথে সবসময় ঘুরে বেড়ায়, ভালো কথা। এখন সিয়ামের সাথে ওর বান্ধবীর যে রাসায়নিক বন্ধন, এই বন্ধনটাকে বলবো আমরা আয়নিক বন্ধন। কেন? কারণ সিয়ামের বান্ধবী সিয়ামের কাছ থেকে নোট খাতাগুলো নেয়, ওকে, বিনিময়ে সিয়ামের বান্ধবী সিয়ামের সাথে একটু ঘুরে বেড়ায়। বুঝতে পারছো? তাহলে সিয়ামের সাথে সিয়ামের যে বান্ধবী হলো, কেন? বান্ধবীর লাভ কি? বান্ধবী সিয়ামের কাছ থেকে খাতা নিচ্ছে, সিয়াম অনেক ভালো স্টুডেন্ট, তার নোট খাতা নিচ্ছে, আর সিয়াম একটু বান্ধবীর সাথে ঘুরে বেড়াচ্ছে, এতেই সিয়ামের জীবন ধন্য। তাহলে এই ধরনের বন্ধনকে বলা হয় আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনে হবে কি, একটা মৌল ইলেকট্রন দিবে একজনকে, আরেকটা মৌলকে, আরেকটা মৌল সেই ইলেকট্রনটা গ্রহণ করবে। বুঝতে পারছো? একজন ইলেকট্রন দিবে, আরেকজন ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে সিয়াম তার নোট খাতা তার বান্ধবীকে দিছে, এই জন্যই না তার বান্ধবী তার সাথে ঘুরে বেড়ায়, নাহলে তো সিয়ামের সাথে থাকতো না, তাই তো? অন্য আরেকজনের সাথে ঘুরে বেড়াতো। তাহলে এই যে সিয়ামের সাথে তার বান্ধবীর সম্পর্কটাকে আমরা বলছি আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনে হবে কি, একটা মৌল ধরো এ, আর একটা মৌল মনে করো বি, এই মৌলটা তার ইলেকট্রন বি কে দিয়ে দিবে। আচ্ছা, বি যদি একটা ইলেকট্রন পায় তাহলে বি কি হয়ে যাবে? মাইনাস। আর এ যদি ইলেকট্রন একে দিয়ে দেয় তাহলে এ কি হয়ে যাবে? প্লাস। তাহলে এই ধরনের বন্ধনকে, এই প্লাস এবং মাইনাস, এই বন্ধনটাকে বলছি আমরা আয়নিক বন্ধন। ওকে, আরেক ধরনের বন্ধন আছে যেটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন।
হাইড্রোজেন বন্ধনে হয় কি, এই যে সিয়াম যে নোট খাতা দিল না তার বান্ধবীকে, তার বান্ধবী যখন নোট খাতাটা পেল, নোট খাতা পাওয়ার পরে তার বান্ধবী একটা সুযোগ পেয়ে গেল যে নোট খাতা তো পাওয়া যাচ্ছে মাগনা মাগনা, এমনিতেই পাওয়া যাচ্ছে। তো তার বান্ধবী তখন দেখলো যে নোট খাতা তো আমি সিয়ামের কাছ থেকে পাচ্ছি, এরকম সিয়ামের মতো দেখতে পাশে ক্লাসে আরেকজন আছে, তার কাছে চাইলেও তো সে নোট খাতা দেয়, ঠিক আছে? সিএম এর মতোই মনে করো মন মানসিকতা, সিএম এর মতোই দেখতে, তার কাছে চাইলেও নোট খাতা দিচ্ছে। তাহলে ওই যে সিএম এর মতো দেখতে আরেকজন যে ক্লাসে আছে, সিএম এর মতোই মন মানসিকতা, তার কাছে যখন নোট খাতা নিচ্ছে, এদের মধ্যে যে সম্পর্কটা হচ্ছে ওই সিএম এর মতো দেখতে আর ওর বান্ধবীর মধ্যে, সিএম বাদ কিন্তু এখন, ঠিক আছে? তাহলে ওদের মধ্যে যে সম্পর্কটা হচ্ছে এই সম্পর্কটাকে বলছি আমরা হাইড্রোজেন বন্ধন। কি হয় ব্যাপারটা? ব্যাপারটা হয় এরকম যে এখানে দেখো তুমি হাইড্রোজেন অক্সিজেন, ঠিক আছে? আচ্ছা, হাইড্রোজেন প্লাস অক্সিজেন মাইনাস। তো অক্সিজেন যখন হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিচ্ছে, নেওয়ার পরে অক্সিজেন বেশি একটু ঋণাত্মক হয়ে যায়, বেশি ঋণাত্মক হয়, আর হাইড্রোজেন তাহলে কি হয়ে যাবে, ইলেকট্রন দিয়ে বেশি ধনাত্মক হয়ে যাবে, বেশি ধনাত্মক। তাহলে এই যে অক্সিজেন বেশি ঋণাত্মক হয়ে যাচ্ছে, একটা বিক্রিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় তো হাইড্রোজেন অক্সিজেন এরকম থাকে, তাই না? থাকে। তাহলে এই অক্সিজেনটা পরে করবে কি, সিয়ামের মতো দেখতে আরেকজনের সাথে বন্ধন তৈরি করবে। তাহলে এই যে আরেকটা হাইড্রোজেন, ওই হাইড্রোজেনের সাথে না, কিন্তু অন্য একটা হাইড্রোজেনের সাথে যে অক্সিজেনটা বন্ধন তৈরি করলো, এই বন্ধনটাকে বলছি আমরা হাইড্রোজেন বন্ধন। এই বন্ধনটাকে বলছি আমরা হাইড্রোজেন বন্ধন। তাহলে হাইড্রোজেন বন্ধন হচ্ছে ওই হাইড্রোজেনের সাথে না, অন্য আরেকটা হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনের। কেন? কারণ অক্সিজেনটা বেশি তড়িৎ ঋণাত্মক হয়ে গিয়েছে, এই কারণে বন্ধন তৈরি করছে। ওকে, আচ্ছা। আরেকটা হলো কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড, এটার বাংলা নাম হলো সমযোজী বন্ধন। ওকে, সমযোজী বন্ধন। সিয়াম বেচারা মানুষ হলো একটা, বেচারা একটা মানুষ, ঠিক আছে? একটা মানুষ, কিন্তু তার ক্লাসে একজন তো নোট খাতা নিল, তাই না? একজন তো নোট খাতা নিল, এই যে নোট খাতা নিল না, এর মতো আরেকজনও নোট খাতা নেওয়ার ধান্দায় আসে। তার মানে দুইজন, দুই বান্ধবী। তাহলে সিয়াম দুই বান্ধবীকে নিয়ে ঘুরে। তাহলে সিয়াম একজনই, সে তার নোট খাতা ফটোকপি করে দুইটা বান্ধবীকে দিচ্ছে, দুই বান্ধবী সিয়ামের সাথে ঘুরে। সিয়াম এখন বডিগার্ড নিয়ে ঘরে দুই বান্ধবীকে নিয়ে। ওকে, তাহলে এই যে এরকম যে বন্ধনটা, এই ধরনের বন্ধনকে আমরা বলি সমযোজী বন্ধন। এই ধরনের বন্ধনটাকে বলা হয় সমযোজী বন্ধন। যদি ইলেকট্রন, দুইটা মৌল একই ইলেকট্রন যদি শেয়ার করে, দুইটা মৌল যদি একই ইলেকট্রন শেয়ার করে, সিয়াম একটা ইলেকট্রন, এও একটা মৌল, এও একটা মৌল, ওই সিয়ামকেই শেয়ার করতেছে, তাহলে এই ধরনের সম্পর্ককে আমরা বলছি, এই ধরনের বন্ধনকে আমরা বলছি কোভ্যালেন্ট বন্ধন বা সমযোজী বন্ধন। এই জিনিসগুলো বুঝতে পেরেছো কিনা সবাই আমাকে একটু কমেন্টে জানাও। এগুলো তোমরা ডিটেইলস আরো জানতে পারবে তোমাদের যখন কেমিস্ট্রি ক্লাস শুরু হবে, কেমিস্ট্রি ক্লাসে এগুলো ডিটেইলস জানতে পারবে। আমরা জাস্ট কাজ চালানোর মতো করে আমরা বোঝার চেষ্টা করছি। ওকে, ভেরি গুড, ঠিক আছে। ওকে, আরো বন্ধন আছে, যেমন পেপটাইড বন্ধন আছে। পেপটাইড বন্ধন, পেপটাইড বন্ধনটা কি আমরা জানি যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়ে প্রোটিন তৈরি করে, তাই না? এটা আমরা জানি। মনে করো এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড,
আচ্ছা, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলিত হয়ে প্রোটিন তৈরি করে। এখন এই যে অ্যামিনো অ্যাসিড গুলো এরা যে পরস্পরের সাথে যুক্ত হবে, একটা তো বন্ধন দরকার, তাই না? এমনি এমনি তো যুক্ত হবে না। তাহলে এই যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যেই বন্ধন দিয়ে যুক্ত হয়, সেই বন্ধনকে বলা হয় পেপটাইড বন্ধন। ওকে, তাহলে পেপটাইড বন্ধনগুলো কোথায় পাওয়া যায়? অ্যামিনো অ্যাসিডের মধ্যে মধ্যে পাওয়া যায়। ওকে, আচ্ছা, এরপরে আসো গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক, গ্লাইকো কথাটা আসছে গ্লুকোজ থেকে। গ্লাইকো কথাটা উৎপত্তি হলো গ্লুকোজ থেকে। গ্লুকোজ মানে শর্করা, গ্লুকোজ মানে শর্করা। তাহলে আমরা জানি অনেকগুলো গ্লুকোজ একত্রিত হয়ে কি তৈরি করে? অনেকগুলো গ্লুকোজ একত্রিত হয়ে শর্করা তৈরি করে না? অনেকগুলো গ্লুকোজ একত্রিত হয়ে শর্করা তৈরি করে, তো শর্করা তৈরি করে, তাই না? তাহলে এই যে গ্লুকোজের মধ্যে যে বন্ধন বা শর্করাগুলোর মধ্যে যে বন্ধন, শর্করা বলতে যে শুধু গ্লুকোজ থাকে তা কিন্তু না, আমরা পড়বো একটু পরে যে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, এই কথাগুলো আমরা পড়বো। গ্লুকোজ হলো এক ধরনের মনোস্যাকারাইড, এরকম আরো মনোস্যাকারাইডের উদাহরণ আমরা পড়বো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো তো এক ধরনের শর্করা। তো এদের মধ্যে যে সম্পর্ক বা এদের মধ্যে যে বন্ধন, সেই বন্ধনটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। তার মানে সহজ ভাষায় আমরা বলতে পারি শর্করা তৈরির জন্য শর্করা পদার্থের মধ্যে, অণুগুলোর মধ্যে যে বন্ধন থাকে, সেই বন্ধনগুলোকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। এই কথাটা বুঝছো কিনা সবাই আমাকে একটু কমেন্টে জানাও। ওকে, এগুলো কিন্তু খুব ইজি। মানে শর্করার মধ্যে যে বন্ধনগুলো, গ্লুকোজের মধ্যে মধ্যে বন্ধন, এই যে গ্লুকোজ, অনেকগুলো গ্লুকোজ মিলিয়ে তো শর্করা তৈরি হয়, তাই না? তারপর আবার মনে করো গ্লুকোজের সাথে যেমন গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ যুক্ত হয়ে কি তৈরি করে বলতো? গ্যালাক্টো সুক্রোজ তৈরি করে। সুক্রোজ, সুক্রোজ এটা কিন্তু এক ধরনের শর্করা। তাহলে এই যে গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ যুক্ত হয়ে সুক্রোজ তৈরি করছে, তাহলে এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ কিসের মাধ্যমে যুক্ত আছে? কিসের মাধ্যমে যুক্ত আছে? একটা বন্ধন। এই বন্ধনটার নামই হলো গ্লাইকোসাইডিক বন্ধন। ওকে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার জিনিসগুলো? সবাই ক্লিয়ার? আচ্ছা, হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, হাইড্রোজেন বন্ধন, আচ্ছা তোমাকে সহজভাবে বলি। মনে করো হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড একটা যৌগ। আচ্ছা, হাইড্রোজেন এ যদি ফ্লোরাইডকে একটা ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে হাইড্রোজেন কি হয়ে যাবে? আংশিক ধনাত্মক। ফ্লোরাইড এই হাইড্রোজেনের কাছ থেকে একটু বেশি ইলেকট্রন নিয়ে, একটু ইলেকট্রন বেশি নিয়ে ফ্লোরাইড হয়ে যাবে আংশিক ঋণাত্মক। তার মানে ফ্লোরাইডের ইলেকট্রন নেওয়ার ইয়েটা বেশি, চাহিদাটা বেশি, সে ইলেকট্রন দেখলেই নিতে চায়, এই চাহিদাটা বেশি। ফ্লোরাইডের ইলেকট্রন নেওয়ার চাহিদাটা বেশি। তো ইলেকট্রন নেওয়ার চাহিদা যদি বেশি হয়, তাহলে সে তো যেখানেই ইলেকট্রন দেখবে তাকেই নিতে চাইবে, সে যেখানেই ইলেকট্রন দেখবে তার কাছ থেকে ইলেকট্রন নিতে চাইবে। তাহলে এরকম অন্য জায়গায় যদি হাইড্রোজেন থাকে, ধরো এখানে হাইড্রোজেন আছে, এদিকে হাইড্রোজেন আছে, এদিকে ফ্লোরাইড আছে, তাহলে বলতো এই ফ্লোরাইডটা যেহেতু এর ইলেকট্রন নেওয়ার আকাঙ্ক্ষা বেশি, তাহলে এ কি এর এই হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন চাবে না? চাইবে তো। তাহলে এই হাইড্রোজেনের কাছে ইলেকট্রন চাইলে এই হাইড্রোজেন আবার ইলেকট্রন দিয়ে দিবে। তাহলে এদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হলো অন্য একটা হাইড্রোজেনের সাথে ফ্লোরাইডের যে সম্পর্কটা হলো, এই সম্পর্কটাকে আমরা বলছি হাইড্রোজেন বন্ধন। এই বন্ধনটাকে আমরা বলছি হাইড্রোজেন বন্ধন। ওকে, হাইড্রোজেন আর সমযোজী এক কখনোই না। কিভাবে সমযোজী হয়? সমযোজী মানে কি? একজন মানুষকে দুইজন শেয়ার করে, সেটাকে বলা হয় সমযোজী বন্ধন।
তুমি একটা বার্গার দুই বান্ধবী মিলে খাচ্ছ, এটা হলো সমযোজী বন্ধন। ওকে, পেপটাইড বন্ধন মানে হলো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যেই বন্ধন তৈরি হয় তাকে বলা হয় পেপটাইড বন্ধন। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হয় পেপটাইড বন্ধন। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা আমরা পারবো কিনা এখন একটু দেখি। আংশিক মানে হলো অর্ধেক, অর্ধেক অল্প। আয়নিক বন্ধন মানে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের মধ্যে যে বন্ধনটা তৈরি হচ্ছে সেটাই তো আয়নিক বন্ধন। আয়ন তৈরি হচ্ছে, চার্জ তৈরি হচ্ছে। একটা ইলেকট্রন যদি কোথাও দিয়ে দেওয়া হয় তাহলে সেই মৌলটা হয়ে যায় ধনাত্মক, আর যে ইলেকট্রন গ্রহণ করে সে হয়ে যায় ঋণাত্মক। এগুলো তোমরা কেমিস্ট্রি পড়লে তাহলে ডিটেলস পারবে, আরো ডিটেলস বুঝবে। হ্যাঁ, তাহলে কোনটাতে গ্লাইকোসাইডিক বন্ধন পাওয়া যায় এটা আমরা অলরেডি আলোচনা করেছি। ওকে, খুবই সহজ, সেটা হলো শর্করার মধ্যে, তাই না? শহীদুল ইসলাম, শামসুজ্জামান, তাহসিনা, মুমু। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো কার্বোহাইড্রেট বা শর্করা জিনিসটা কি, এগুলো নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। কার্বোহাইড্রেট বা শর্করা, কার্বোহাইড্রেট, ঠিক আছে। আচ্ছা, কার্বো 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 কথাটা আসে কার্বন থেকে, আর হলো হাইড্রেট, হাইড্রেট মানে পানি, তাই না? তাহলে কার্বো কথাটা আসে কার্বন থেকে, আর হাইড্রেট মানে পানি। তাহলে এটাকে আমরা বাংলায় লিখতে পারি কার্বনের জলায়ন। কার্বনের জলায়ন, তাই না? এবং এই জিনিসটাই যেটা লিখলাম আমরা CH2O, তাহলে এখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কার কত বলো তো এটা? তাহলে এটাকে আমি লিখতে পারি CN, তাই না, H2NO N, নাকি? তাহলে এটাকে আমি ডিটেলস এভাবে লিখি, এভাবে করে লিখতে পারি কিনা সবাই একটু আমাকে কমেন্টে জানো, এভাবে লেখা যাবে কিনা? যাবে? ওকে, ভেরি গুড। তাহলে কার্বোহাইড্রেট মানে আমরা বলেছি, আমরা জাস্ট লিখেছি কার্বো কথাটা আসে কার্বন থেকে, হাইড্রেট মানে পানি, আমরা পানির সংকেত লিখেছি। তাহলে এই জিনিসটাই কার্বোহাইড্রেট, কার্বনের জলায়ন শাব্দিক অর্থে, নরমালি। কিন্তু এই যে সূত্রটা আমরা লিখলাম, যে সংকেতটা লিখলাম, এটা সব কার্বোহাইড্রেটের ক্ষেত্রে প্রযোজ্য না। এটা সব কার্বোহাইড্রেটের ক্ষেত্রে প্রযোজ্য না। ক্লিয়ার? তার মানে আমি এটা সব কার্বোহাইড্রেটে যেহেতু প্রযোজ্য না, তাহলে এটা আমি সব কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। তার মানে এটা একটা ভুয়া থিওরি, কথাটা সহজ। তার মানে আমরা বিজ্ঞানীরা প্রথমের দিকে যখন মনে করেছিল যে কার্বোহাইড্রেট মানে হলো শুধু কার্বনের জলায়ন, কথাটা মিথ্যা, মিথ্যা প্রমাণ, শেষ, কমেন্ট অফ থাকবে। আচ্ছা, তাহলে কার্বোহাইড্রেট হতে গেলে কি দরকার? তাহলে কার্বোহাইড্রেট হওয়ার জন্য কি কি দরকার? তিনটা শর্ত পূরণ করতে হবে কার্বোহাইড্রেট হতে গেলে। ওকে, আচ্ছা, দুইটি OH মূলক। OH মূলক মানে কি সবাই একটু কমেন্টে জানো। OH মূলক মানে কি? ইয়েস, হাইড্রোক্সিল মূলক। ওই অ্যালকোহল মূলক কে বলে? ওকে, তাহলে হাইড্রোক্সিল মূলক থাকতে হবে দুইটি, অবশ্যই দুই অথবা তার বেশি, দুই বা তার বেশি। তাহলে এটাকে আমি দুইটি না লিখে দুই বা তার বেশি লিখি, তাহলে এই জিনিসটা সুন্দর হবে, কথাটা দুই বা ততোধিক। হ্যাঁ, তাহলে দুই বা ততোধিক
হাইড্রোক্সিল মূলক থাকতে হবে, এটা একটা শর্ত। 2 নম্বর শর্ত, 1 নম্বর শর্ত বুঝছো যে কার্বোহাইড্রেট হতে গেলে তার 2 বা ততোধিক হাইড্রোক্সিল মূলক থাকতে হবে, অবশ্যই হবে। হাইড্রোক্সিল মূলক, এই মূলক যদি এখন না বোঝো, এটা কেমিস্ট্রিতে ধীরে ধীরে বুঝতে পারবে। ওকে, আচ্ছা। অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকতে হবে। অ্যালডিহাইড বা কিটোন মূলক, সবাই একটু কমেন্ট আমাকে লিখে দাও। অ্যালডিহাইড মূলক কিরকম, কিটোন মূলক কিরকম, তোমরা লিখে দিবে, তারপর আমি লিখবো এখানে। অ্যালডিহাইড মূলক কিরকম আর কিটোন মূলক কিরকম। ভেরি গুড। তাহলে অ্যালডিহাইডের হলো CHO আর কিটোন হলো CO, তাই না? এই তো, ওকে। 3 নম্বর শর্ত, কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত দেখো তো, 1:2:1, তাই না? 1:2:1 হবে, তাই তো? ওকে, এখন তোমাকে মনে রাখতে হবে কোনো একটা যৌগ যদি কার্বোহাইড্রেট হতে হয় তার মধ্যে এই 3টা বৈশিষ্ট্য থাকতে হবে, এবং মনে রাখতে হবে এটাও, এই 2টা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। তিন নম্বর বৈশিষ্ট্য থাকলেও থাকতে পারে, না থাকলেও সমস্যা নাই। কিন্তু কোনো একটা যৌগের মধ্যে তুমি যদি দেখো যে এই এই প্রথম বৈশিষ্ট্যটাও আছে, দ্বিতীয় বৈশিষ্ট্য আছে, তার মানে চোখ বন্ধ করে সেই যৌগটা কার্বোহাইড্রেট। কিন্তু তুমি যদি দেখো কোনো একটা যৌগ প্রথম 2টা বৈশিষ্ট্য নাই, কিন্তু 3 নম্বর বৈশিষ্ট্য আছে, তাহলে সেটা কার্বোহাইড্রেট না। বুঝতে পারছো কথাগুলো? তুমি যদি দেখো কোনো একটা যৌগ সেখানে শুধুমাত্র 2 নম্বর বৈশিষ্ট্য আছে, 1 নাম্বার আর 3 নাম্বার নাই, তাহলে সেটা কার্বোহাইড্রেট না। কার্বোহাইড্রেট হতে গেলে তাকে প্রথম এবং দ্বিতীয় 2টা বৈশিষ্ট্যই থাকতে হবে, দুইটাই থাকতে হবে, দুইটাই থাকতে হবে। এই দুইটার যে কোনো একটা থাকলেও হবে না, দুইটাই থাকতে হবে। বুঝছো কথাগুলো? যেমন ফর্মালডিহাইড, যেমন ধরো ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড। আচ্ছা বলো তো, ফর্মালডিহাইড এটা কি মানে শর্করা বলতে পারবো কি পারবো না, বলো তো? এটাকে যদি আমি গাঠনিক সংকেত আকারে লিখি, এই যে এটা হলো ফর্মালডিহাইডের সংকেত, এই জিনিসটা, হ্যাঁ, ফর্মালডিহাইড, ডিহাইড। আমাকে এখন বলো এটা দেখে যে এটা কি শর্করা কি শর্করা না, সব একটু কমেন্টে জানাও। হ্যাঁ, শর্করা কি শর্করা না, আমরা প্রমাণ করি দেখি। শর্করা হবে, হাইড্রোক্সিল মূলক আছে, OH মূলক নাই, তাহলে প্রথমেই তো বাদ, একটা না হলেই তো শেষ। ঠিক আছে, ওকে। তাহলে হাইড্রোক্সিল মূলক নাই কিন্তু, হ্যাঁ, ওকে। বুঝছো কথাটা? কিন্তু দেখো এই মূলকটা আছে না, আচ্ছা এই 3 নাম্বারটা দেখো তো, 3 নাম্বার মিলে, 3 নাম্বারটা, 3 নাম্বারটা না থাকলে চলবে কি? হ্যাঁ চলবে। 3 নাম্বারটা বাধ্যতামূলক না,
প্রথম দুইটা বাধ্যতামূলক, 3 নাম্বারের সাথেও মিলে 1:2:1, কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1, তাই না? তাহলে 3 নাম্বারের সাথেও মিলে, কিন্তু 2 নাম্বারের সাথেও মিলে অ্যালডিহাইড মূলক আছে CHO, অ্যালডিহাইড মূলক আছে, এই যে অ্যালডিহাইড মূলক CHO। তাহলে এই ফর্মালডিহাইডের মধ্যে 1 নাম্বার শর্তও মিলে, সরি 2 নাম্বার শর্তটাও মিলে, 3 নাম্বার শর্তও মিলে, বাট যেহেতু 1 নাম্বার শর্ত মিলে না, এই জন্য এটা শর্করা না। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, আরেকটা আমি তোমাকে বলি, CH3COOH, এটা হলো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা বলো তো, এই অ্যাসিটিক অ্যাসিড এটা কি শর্করা হবে কি হবে না? বলো। অ্যাসিটিক অ্যাসিড হবে কি হবে না? তাহলে কি এটা সংকেত লিখি আমরা? দেখো তো কোন কোন শর্ত মিলছে আর কোনটা কোনটা মিলে নাই। দেখো কোনটা মিলছে আর কোনটা মিলে নাই। তাহলে এখানে অ্যালডিহাইড মূলক আছে? নাই, নাই, তাহলে হবে না, তাহলে অ্যাসিটিক অ্যাসিড না। ওকে, তাহলে পরীক্ষায় কোশ্চেন যদি আসে যে অ্যাসিটিক অ্যাসিড কেন শর্করা না, ফর্মালডিহাইড কেন শর্করা না, আশা করি এখন পারবে তোমরা। 1 এবং 3 মিলে লাভ নাই তো, আমার 1 এবং 2 মিলতে হবে, অবশ্যই মিলতে হবে, 1 এবং 2 থাকতেই হবে। ওকে, এখন পারা যাবে জিনিসগুলো। তাহলে কোনো একটা জিনিস শর্করা কি শর্করা না, আমরা এই দুইটা দেখে আমরা বুঝবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে দেখো বলি। আচ্ছা, গ্লিসারঅ্যালডিহাইড, গ্লিসারঅ্যালডিহাইডের সংকেত এটা। এখন আমাকে বলো তো এই জিনিসটা এটা শর্করা হবে কিনা, তোমরা বলবে আমাকে। হ্যাঁ, ওই যে এক্সাম্পল দিব এখন, এক্সাম্পলের উপর এক্সাম্পল। এটা এখন দেখে বলো এটা শর্করা হবে কি হবে না, দেখে বলো। হবে, কেন হবে? হবে না? আচ্ছা, যারা বলছো হবে কেন হবে বলো। আচ্ছা, 1 নম্বর শর্তটা দেখি মিলে কিনা, OH মূলক আছে 2 বা ততোধিক। আচ্ছা, 2, 1 নম্বর শর্ত শেষ। আচ্ছা, তারপরে কি দেখো তো, তারপরে কি? ইয়েস, CHO, অ্যালডিহাইড মূলক আছে, এই যে CHO, এই জিনিসটাই তো অ্যালডিহাইড মূলক। এই যে এই গঠনটাকে তো আমরা এভাবে লিখতে পারি, তাই না? CHO অ্যালডিহাইড মূলক, তাহলে অ্যালডিহাইড মূলক আছে। হুম, আচ্ছা, আর কি দেখো তো, দেখো অনুপাত কত, এটার অনুপাত কত, এটার অনুপাত কত? 1:2:1। তাহলে ওইটা তো আমার মেইন কনসার্ন না, ওটা থাকলেই কি আর না থাকলেই বাকি, ওটা আমার দরকার নাই। তাহলে যেহেতু এটা আছে, 2 বা ততোধিক হাইড্রোক্সিল মূলক আছে, আর হলো অ্যালডিহাইড মূলক আছে, তাহলে এটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি গ্লিসারঅ্যালডিহাইড একটা শর্করা। শেষ কথা, শেষ। হুম, ঠিক আছে, ক্লিয়ার? দেখো
কি আগেরটাই সিও মানে কোনটা? কি আগেরটা সিও বলতে কোনটা বোঝাচ্ছ? কোনটা? ওএইচ এর সাথে একটা সিএইচও থাকে কিভাবে? মানে মানে কোনটা? কোশ্চেন স্পেসিফিক করো, কোনটা কোশ্চেন, কোনটা তোমার? কিভাবে বুঝবা কিটোন আছে কিনা? এটা তো নামই হলো গ্লিসার অ্যালডিহাইড। নাম কেন গ্লিসার অ্যালডিহাইড হয়েছে? কারণ এর মধ্যে অ্যালডিহাইড মূলক আছে, এই জন্য নামটা হয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো তো গ্লিসারিন, এটা হলো গ্লিসারিনের সংকেত। আচ্ছা এটা বলো, এটা শর্করা কিনা? তোমরা তাড়াতাড়ি বলো, এখন সূত্রে ফেলায় দাও, আমরা এখন সময় বেশি নিব না। এটা শর্করা কি শর্করা না বলো? আমরা কি কি দেখতে পাই দেখি? ওএইচ মূলক আছে, 1 নাম্বার শর্ত পূরণ হয়েছে। না, চোখ বন্ধ করেই না। কেন না সেটা তুমিও জানো, আমিও জানি। শেষ। অ্যাসিটোন বলো, শর্করা কি শর্করা না? শর্করা কি শর্করা না? ইয়েস অর নো? না। কেন না? তুমিও জানো, আমিও জানি। কারণ কিটোন মূলক আছে, থাকে তো কি হয়েছে? ওএইচ মূলক তো নাই, ওএইচ তো নাই, আগেই বাদ। 1:2:1 হবে কিনা ওগুলো আর আমার দেখার দরকার নেই, বাদ। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন বলো, এটা শর্করা কি শর্করা না? এই জিনিসটা শর্করা কি শর্করা না? এটা শর্করা কি শর্করা না? হ্যাঁ, কেন শর্করা? কারণ কিটোন মূলক আছে এবং ওএইচ মূলক দুইটা, দুই বা তার বেশি থাকলেই তাহলে দুইটা শর্তই পূরণ হয়ে গেছে, তাহলে এটা চোখ বন্ধ করে শর্করা। শেষ। ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি শর্করার সংজ্ঞা কি? তাহলে শর্করার সংজ্ঞাকে আমি বলতে পারি যে শর্করা হলো অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ যাতে হাইড্রোক্সিল গ্রুপ থাকে বা আদ্র বিশ্লেষিত হয়ে হাইড্রোক্সিল মূলকযুক্ত অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে। ঠিক আছে? এবং এটাকে আমরা আরেকটা সুন্দর নামে ডাকতে পারি এই শর্করাকে, সেটা হলো পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড। অ্যালডিহাইড বা কিটোন। তাহলে আমরা শর্করাকে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোন নামে ডাকতে পারি কিনা সবাই একটু আমাকে কমেন্টে জানাও। সবাই একটু কমেন্টে জানাও। ডাইহাইড্রোক্সি, হ্যাঁ হ্যাঁ, এগুলো গাঠনিক সংকেত তো জানতেই হবে। গাঠনিক সংকেতগুলো না জানলে তো, গাঠনিক সংকেত থেকে তো নামগুলো এরকম আসে, তাই না? তাহলে আমরা বলতে পারি শর্করার একটা সংজ্ঞা হলো পলিহাইড্রোক্সি, পলি মানে অনেক বেশি, পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোন। ওকে, আর সাধারণ সংকেত হলো এটা। অলরেডি এগুলো আমরা আলোচনা করেছি। এখন আসলে কার্বোহাইড্রেট কোথা থেকে পাওয়া যায়? কমেন্টটা এখন আপাতত অফ থাকবে। অ্যালডিহাইড বা কিটোন যুক্ত একটা থাকলেই কি হবে? হ্যাঁ, হয় অ্যালডিহাইড থাকতে হবে অথবা কিটোন থাকতে হবে, দুইটা একসাথে না। অ্যালডিহাইড অথবা কিটোন, এটা হলো 2 নম্বর শর্ত। অ্যালডিহাইড অথবা কিটোন। আর 1 নম্বর শর্ত তো হলো হাইড্রোক্সিল মূলক 2 এর বেশি থাকতে হবে, 2 অথবা তার বেশি। ওকে, কার্বোহাইড্রেট আমরা কোথা থেকে পাই? আমরা প্রধান উৎস হলো কার্বোহাইড্রেট পাওয়ার প্রধান উৎস হলো উদ্ভিদ। উদ্ভিদ থেকে আমরা মূলত কার্বোহাইড্রেট প্রধানত পেয়ে থাকি। এছাড়া কার্বোহাইড্রেট লিভারের মধ্যে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে, গ্লাইকোজেন হিসেবে লিভারের মধ্যে জমা থাকে। বুঝতে পারছো? তার মানে লিভার কার্বোহাইড্রেট জমা রাখে। আমরা যে গ্লুকোজ খাই, আমরা যে শর্করা জাতীয় খাবার খাই, আমরা যে ভাত খাই, আমরা যখন অতিরিক্ত ভাত খাই বা অতিরিক্ত কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খাই, সেই শর্করা জাতীয় খাবারটা, অতিরিক্ত শর্করা জাতীয় খাবার লিভার করে কি গ্লুকোজটাকে, অতিরিক্ত গ্লুকোজটাকে গ্লাইকোজেন হিসেবে জমা করে। তাহলে শর্করা গ্লাইকোজেন হিসেবে লিভারে জমা থাকে। এছাড়া পেশিতে, পেশির মধ্যে
শর্করা ল্যাকটিক অ্যাসিড হিসেবে জমা থাকে, আমরা যে শর্করা জাতীয় খাবার খাই। এছাড়া দুধের মধ্যে শর্করা ল্যাকটোজেন হিসেবে জমা থাকে। ল্যাকটোজেন তোমরা বিভিন্ন টিভির অ্যাডের মধ্যে দেখেছো যে ল্যাকটোজেন নামে গুঁড়া দুধ পাওয়া যায়, তাই না? তার মানে দুধের শর্করার নাম হলো ল্যাকটোজেন। তাহলে দুধের মধ্যে যে শর্করা পাওয়া যায় সেই শর্করার নাম কি? দুধের শর্করার নাম হলো ল্যাকটোজেন। তোমরা কি বলতে পারবে দুধের মধ্যে যে আমিষ পাওয়া যায় বা প্রোটিন পাওয়া যায়, দুধের প্রোটিনের নাম কি? কেউ বলতে পারবে? সবাই আমাকে একটু কমেন্টে জানাও তো। আমরা জানি দুধ একটা আদর্শ খাবার, কারণ দুধের মধ্যে সব ধরনের খাদ্য উপাদানই থাকে, আমিষ থাকে, চর্বি থাকে, শর্করা থাকে। দুধের মধ্যে যে আমিষ থাকে সেই আমিষের নাম কি? এই শুনছো এক রেনিন নাকি? মানে জন্মের পর থেকে তুমি এই এক রেনিন নামই শুনছো, এই জন্য যাই বলে তাই রেনিন। ল্যাকটোজ, ল্যাকটোজ, ল্যাকটোজেন তো শর্করা, এটা তো শর্করা, দুধের শর্করার নাম। দুধের মধ্যে যে প্রোটিন থাকে সেই প্রোটিনটার নাম কি? এই তো একজন বলেছে, জানো না? প্যারাকেসিন। কে বললো? সারা হুমায়রা। প্যারাকেসিন না কেসিন, একই জিনিস। কেসিন ভেঙেই প্যারাকেসিন হয় আর কি। ওকে, কেসিন। তাহলে দুধের প্রোটিনের নাম হলো কেসিন, মনে রাখবে, এগুলো এমসিকিউ আকারে পরীক্ষায় কোশ্চেন আসে কিন্তু। ভিটামিন সি আসছে, আরেক বিজ্ঞানী আসছে, দুধের মধ্যে নাকি ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি নরমালি মনে রাখবে যেগুলো টক জাতীয় খাবার সেগুলোতে পাওয়া যায়। দুধ কি টক নাকি? তুমি যদি দুধের মধ্যে লেবু দিয়ে তারপর দুধ খাও তাহলে সেটা ভিটামিন সি জাতীয় দুধ, সেটা আলাদা ইস্যু। ওকে, আচ্ছা, তাহলে এখন হলো কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখবো। তাহলে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যের মধ্যে এইটা দানাদার হতে পারে, তন্তুময় সুতা মতো পাউডার জাতীয় হতে পারে, স্বাদ থাকতে পারে অথবা স্বাদ নাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে যদি স্বাদ থাকে, স্বাদে মিষ্টি যদি হয়, তাহলে সেই ধরনের শর্করাকে আমরা বলবো সুগার। আর যদি স্বাদ মিষ্টি না হয় তাহলে সেই ধরনের শর্করাকে আমরা বলবো নন সুগার। তাহলে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি স্বাদের উপর ভিত্তি করে শর্করাকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, সুগার এবং নন সুগার। শর্করা জাতীয় খাবারকে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে অঙ্গারে পরিণত হয়, পানিতে এটা দ্রবণীয়, দ্রবীভূত হতে পারে। ঠিক আছে, এগুলো তোমরা পারবে। আর আরো কিছু কাজ মনে রাখবে দন্ত স দিয়ে। শক্তির উৎস, সাপোর্টিং টিস্যুর গাঠনিক হিসেবে কাজ করে, স্কেলেটন প্রদান করে, কার্বন স্কেলেটন হিসেবে কাজ করে, সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। দন্ত স দিয়ে মনে রাখবে কাজগুলো আর কি মনে রাখার জন্য। সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে। ঠিক আছে, ওকে, আচ্ছা। অঙ্গার মানে কয়লা, 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 অঙ্গার মানে কয়লা। ওকে, তাহলে এগুলো হলো কাজ। ওকে, তারপরে দেখো এই যে সাহায্য করে, কিসে সাহায্য করবে? ফ্যাটি অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড বিপাকে সাহায্য করবে। তারপর সঞ্চয় করে, যে কথাগুলো আমরা বললাম, এইভাবে করে দন্ত স দিয়ে কিছু কিছু কাজ তুমি মনে রাখতে পারবে। লুব্রিকেন্ট মানে হলো পিচ্ছিল, লুব্রিকেন্ট মানে হলো পিচ্ছিল জাতীয় পদার্থ। মনে করো হাড়, এটা একটা হাড্ডি, এটা মনে করো একটা হাড্ডি আমাদের। তাহলে দুই হাড্ডির মধ্যে ঘর্ষণ হয় নরমালি, তাই না? অস্থিসন্ধির মধ্যে ঘর্ষণ হয়। তাহলে এই অস্থিসন্ধির মধ্যে ঘর্ষণ প্রতিরোধ করার জন্য এই শর্করা এখানে থাকে কিছু। সেই শর্করাগুলো করে কি? অস্থির মধ্যে যে ঘর্ষণ, সেই ঘর্ষণকে প্রতিরোধ করে। আমরা জানি যে এখানে তরুণাস্থি থাকে, তরুণাস্থি। এই তরুণাস্থির একটা উপাদান হলো শর্করা। তরুণাস্থির একটা উপাদান হলো শর্করা। ঠিক আছে, ওকে। ইয়েস, আমরা কোনো কাজ করলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এবং এই জন্য ব্যথা হয়। তুমি দেখবে যে বেশি দৌড়ালে বা বেশি কাজ করলে তখন শরীরের মাংস ব্যথা হয়। বেশি দৌড়ালে পায়ের মাংসপেশি ব্যথা হয়। কেন? কারণ বেশি দৌড়ালে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এই ল্যাকটিক অ্যাসিডের ফলে তখন মাংসপেশিতে ব্যথা হয়। ওকে, ঠিক আছে। লুব্রিকেন্ট শর্করা না, যে পদার্থটা থাকে তরুণাস্থি থাকে, সেই তরুণাস্থিতে একটা উপাদান হলো শর্করা। ঠিক আছে, এই জন্য সেটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে বলা হচ্ছে, পিচ্ছিল পদার্থ হিসেবে কাজ করছে। ওকে, কমেন্ট অফ থাকবে। আচ্ছা, এবার আসো কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। আচ্ছা, তাহলে কার্বোহাইড্রেট শ্রেণীবিভাগ আমরা বিভিন্ন ভাবে করতে পারি। একটা হলো স্বাদের ভিত্তিতে, রাসায়নিক গঠনের ভিত্তিতে এবং বিজারণ ক্ষমতার ভিত্তিতে। স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সুগার এবং নন সুগার, অলরেডি আলোচনা করেছি। বিজারণ ক্ষমতার ভিত্তি থেকে রিডিউসিং, নন রিডিউসিং
এই ভাগে ভাগ করতে পারি। আমরা ধীরে ধীরে জানবো কি কি। তাহলে স্বাদের ভিত্তিতে কি কি? সুগার এবং নন সুগার। সুগার কি? মিষ্টি, দানাদার, পানিতে দ্রবণীয়, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলো হলো সুগারের উদাহরণ। ঠিক আছে। আর নন সুগারের উদাহরণ কি? এরা মিষ্টি না, অদানাদার, পানিতে অদ্রবণীয় এবং এক্সট্রা সেলুলোজ, গ্লাইকোজেন। এগুলো উদাহরণগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, এই যে উদাহরণগুলো থেকে, যে নিচের কোনটি সুগারের উদাহরণ, নিচের কোনটি নন সুগারের উদাহরণ। সুগার মানে হলো এগুলো মিষ্টি, এগুলো স্বাদ হলো মিষ্টি, আর এগুলো মিষ্টি না। ঠিক আছে, এগুলো মিষ্টি না। যেমন গাছের পাতার মধ্যে সেলুলোজ থাকে, পাতায়, গাছের পাতা, গাছের পাতা আজকে যে চাবায়ও তো, চাবায়ও তো, দেখো তো টেস্টটা কেমন, মিষ্টি কিনা? মিষ্টি না। কেন? কারণ সেলুলোজ থাকে, এই জন্য মিষ্টি না। ঠিক আছে। তারপর গ্লাইকোজেন, গ্লাইকোজেন তোমার মাংসর মধ্যে, মাংসপেশিতে জমা থাকে। তুমি মাংস খাইলে কি মাংস মিষ্টি হয়? মাংস, গরুর মাংস কি মিষ্টি? না। যদি চিনি দিয়ে রান্না করো গরুর মাংস, সেটা মিষ্টি, কিন্তু নরমালি মিষ্টি না। ঠিক আছে, ওকে। তাহলে বিজারণ ক্ষমতার ভিত্তিতে আমরা বলি, বিজারণ ক্ষমতার ভিত্তিতে, বিজারণ ক্ষমতার ভিত্তিতে এটাকে দুইটা অংশে আমরা ভাগ করতে পারি। একটা হলো, সরি, বিজারণ ক্ষমতার ভিত্তিতে একটা হলো বিজারক এবং আরেকটা হলো অবিজারক চিনি। বিজারক চিনি আর একটা হলো অবিজারক চিনি। বিজারক, ওকে। বিজারক ক্ষমতার ভিত্তিতে এটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা বিজারক চিনি আর একটা অবিজারক চিনি। বিজারক চিনিগুলো কি? এরা বেনেডিক্ট দ্রবণে, বেনেডিক্ট বেনেডিক্ট দ্রবণে বিজারিত হয়। তাহলে যারা বেনেডিক্ট দ্রবণে বিজারিত হবে তাদেরকে বলবো আমরা বিজারক চিনি, আর যারা বিজারিত হতে পারবে না তাদেরকে বলবো আমরা অবিজারক চিনি। ঠিক আছে। তাহলে এরা বেনেডিক্ট দ্রবণে বিজারিত হতে পারবে, আর অবিজারক চিনি বেনেডিক্ট দ্রবণে বিজারিত হতে পারবে না। ঠিক আছে। বিজারণ কি, বিজারিত হওয়া কি, জারণ কি, জারিত হওয়া কি, এগুলো তোমরা কেমিস্ট্রিতে ডিটেইলস বুঝতে পারবে। আমরা জাস্ট মনে রাখবো যে বিজারক চিনি মানে যারা বেনেডিক্ট দ্রবণকে বিজারিত করতে পারে তাদেরকে বলবো আমরা বিজারক চিনি। এই কথাটা বুঝছো কিনা একটু আমাকে কমেন্টে জানাতে হবে। দ্রবণ, এটা একটা দ্রবণ, বেনেডিক্ট দ্রবণ, এটা একটা দ্রবণ। বেনেডিক্ট দ্রবণ, এটা একটা দ্রবণের নাম। হ্যাঁ, এটা তোমরা কেমিস্ট্রি ক্লাসে এগুলো জানতে পারবে, এটা একটা দ্রবণের নাম, বেনেডিক্ট দ্রবণ, এটা একটা দ্রবণের নাম। হ্যাঁ, এই বেনেডিক্ট দ্রবণের সাথে এই বিজারক চিনিগুলো বিক্রিয়া করে লাল ধরনের, লালচে টাইপের একটা অদক্ষেপ ফেলে, লালচে। এটা হলো তোমার কপারের একটা দ্রবণ, বেনেডিক্ট দ্রবণটা, এটা হলো কপার দিয়ে, কপারের একটা দ্রবণ। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে বিজারক চিনি এবং অবিজারক চিনি, এটা আমরা পেলাম যে বিজারক চিনি হলো যারা বেনেডিক্ট দ্রবণকে বিজারিত করতে পারবে। ঠিক আছে। আর অবিজারক মানে যারা বিজারিত করতে পারবে না, তাদেরকে বলবো আমরা অবিজারক চিনি। এটাকে ইংলিশে বলা হয়, বিজারককে বলা হয় রিডিউসিং সুগার, রিডিউসিং, আর এটা হলো নন রিডিউসিং, নন রিডিউসিং। ঠিক আছে। যেমন আমরা যে মনোস্যাকারাইড গুলোর নাম জানি, মনোস্যাকারাইড আমরা একটু পরে পড়বো, মনোস্যাকারাইড কি, মনোস্যাকারাইড, তারপর ডাইস্যাকারাইড, ওকে। এই জিনিসগুলো হলো অলিগোস্যাকারাইড, এগুলো কি আমরা পড়বো ধীরে ধীরে। অলিগোস্যাকারাইড, এই জিনিসগুলোকে বলা হয় বিজারক চিনি। ওকে, এই জিনিসগুলোকে বলা হয় বিজারক চিনি। ওকে, মনোস্যাকারাইড কি, এগুলো আমরা ধীরে ধীরে পড়বো। ওকে, ঠিক আছে। সুগার বানান ওগুলো বলো, ওগুলো বাংলায় শিখো। হ্যাঁ, এখানে আমরা জাস্ট নরমালি আমরা লিখে যাচ্ছি। হ্যাঁ, সুগার বানান কি হবে, ঈদ বানান, রস্যই কান্না দীর্ঘ, এগুলো বাংলার পড়া। ওকে, এবার আসো রাসায়নিক অণুর ভিত্তিতে একে আমরা ভাগ করতে পারি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। কমেন্টটা অফ থাকবে আপাতত। ওকে,
কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি, ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস। জিনিসগুলোকে আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। ডাইস্যাকারাইডের উদাহরণ হলো এগুলো, এই যে সুক্রোজ, সেলোবায়োজ, ম্যালটোজ। অলিগোস্যাকারাইডের উদাহরণ হলো এই যে ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড। অলিগোস্যাকারাইডকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, ট্রাই, টেট্রা, পেন্টা, এভাবে করে। আর পলিস্যাকারাইড দুই ধরনের রয়েছে, গঠন সহায়ক। এগুলো উদাহরণ, এগুলো হলো এমসিকিউর জন্য আসে। হ্যাঁ, আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব যে গঠন সহায়কের মধ্যে সেলুলোজ এবং পেকটিন, আর সঞ্চিত পদার্থের মধ্যে স্টার্চ এবং গ্লাইকোজেন। ঠিক আছে, স্টার্চ, এখানে স্টার্চ হলো উদ্ভিদের সঞ্চিত খাবার, আর প্রাণীদের সঞ্চিত খাবার হলো গ্লাইকোজেন। ওকে, তাহলে প্রথমে আসো মনোস্যাকারাইড। মনো মানে কি? মনো মানে হলো এক। ঠিক আছে, মনো মানে হলো এক, আর স্যাকারিন মানে হলো চিনি। তার মানে যেই শর্করাকে ভাঙলে আর অন্য কোনো শর্করা পাওয়া যায় না, সেই শর্করাকে বলা হয় মনোস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইড কাকে বলবো? যেই শর্করাকে ভাঙলে আর কোনো শর্করা পাওয়া যায় না। যেমন, এবং এদের সংকেত হলো এই যে CnH2nOn, মানে হলো এই যে CH2O, এটাই। ওকে, যেমন ধরো গ্লুকোজ। গ্লুকোজকে ভাঙলে আর কোনো তুমি অন্য কোনো শর্করা পাবে না, কিন্তু সুক্রোজ, মনে করো সুক্রোজ, এটাও কিন্তু এক ধরনের শর্করা, বাট এই সুক্রোজকে ভাঙলে তুমি গ্লুকোজ পাবে এবং ফ্রুক্টোজ পাবে। তাহলে গ্লুকোজ হলো এক ধরনের মনোস্যাকারাইড, ফ্রুক্টোজও এক ধরনের মনোস্যাকারাইড। বুঝতে পারছো কথাগুলো? তার মানে গ্লুকোজকে ভাঙলে কিন্তু আর তুমি অন্য গ্লুকোজ পাচ্ছ না, বাট সুক্রোজকে ভাঙলে তুমি দুইটা মনোস্যাকারাইড পাচ্ছ। তাহলে যেই কার্বোহাইড্রেটকে ভাঙলে আর কোনো মনোস্যাকারাইড বা কার্বোহাইড্রেট পাবো না, তাকে বলবো আমি মনোস্যাকারাইড। আর যেই কার্বোহাইড্রেটকে ভাঙলে আমি দুইটা মনোস্যাকারাইড পাবো, সেই কার্বোহাইড্রেটকে আমি বলবো ডাইস্যাকারাইড। তাহলে সুক্রোজ একটা কি? ডাইস্যাকারাইড। ঠিক আছে, এখন এই যে মনোস্যাকারাইডের কথা বললাম আমরা, মনোস্যাকারাইডের যে কথা বললাম, এই মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা 3 থেকে 10টা হয়। তার মানে মনোস্যাকারাইডের মধ্যে 3 থেকে 10টা কার্বন থাকতে পারে। তাহলে যেই মনোস্যাকারাইডের মধ্যে 3টা কার্বন থাকবে, সেই মনোস্যাকারাইডকে বলবো আমরা ট্রায়োজ। সেই মনোস্যাকারাইডটার নাম হলো ট্রায়োজ। ওকে, 3টা যদি থাকে, ট্রায়োজ। যেই মনোস্যাকারাইডের মধ্যে 4টা কার্বন থাকবে, সেই মনোস্যাকারাইডকে বলবো আমরা টেট্রোজ। টেট্রোজ। যার মধ্যে 5টা কার্বন থাকবে, সেটাকে আমরা বলবো পেন্টোজ। যার মধ্যে 6টা থাকবে, সেটাকে আমরা বলবো হেক্সোস। যার মধ্যে 7টা কার্বন থাকবে, তাকে বলবো আমরা হেপ্টোজ। তার মানে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডকে আমরা এই কয়েকটা ভাগে ভাগ করতে পারি, এই 7টা ভাগে ভাগ করতে পারি, ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস। কোনটার কি উদাহরণ? এই উদাহরণগুলো দেখো লেখা আছে, মনে রাখবে কিভাবে? গিডা, তারপর হলো ইরি, রাই, গম, হেপ্টো, এভাবে করে মনে রাখবে। এগুলো হলো উদাহরণের নাম। পরীক্ষায় কোশ্চেন আসে এমসিকিউ আকারে, যে কোনটি ট্রায়োজের উদাহরণ, কোনটি টেট্রোজের উদাহরণ, কোনটি পেন্টোজের উদাহরণ, কোনটি হেক্সোজের উদাহরণ, এভাবে করে কোশ্চেন আসে। তাহলে আমরা যে মনোস্যাকারাইডের কথা বললাম, এই মনোস্যাকারাইডের মধ্যে কার্বন কয়টা থাকে তার উপর ভিত্তি করে আমরা এই ভাগে ভাগ করতে পারি। এই কথাটুকু বুঝছো কিনা সবাই আমাকে একটু কমেন্টে জানাও। ক্লিয়ার? ওকে, এখন একটা জিনিস দেখো, আমরা বলেছি শর্করা মানে হলো অ্যালডিহাইড থাকতে হবে অথবা কিটোন থাকতে হবে, নাকি? অথবা কিটোন থাকতে হবে, তাই তো? তার মানে কিছু কিছু শর্করার মধ্যে অ্যালডিহাইড থাকে, আর কিছু কিছু শর্করার মধ্যে কিটোন থাকে। তাহলে যেসব শর্করার মধ্যে অ্যালডিহাইড পাওয়া যায়, সেসব শর্করাকে বলা হয় অ্যালডোজ। তাহলে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, যেসব শর্করার মধ্যে কিটোন পাওয়া যায়, সেসব শর্করাকে কি বলে? সবাই আমাকে একটু কমেন্টে জানাও। ভেরি গুড, কিটোজ। তাই না? ঠিক আছে, ওকে।
আচ্ছা, তাহলে আমরা দেখি কোন কোন শর্করার মধ্যে অ্যালডিহাইড পাওয়া যায় আর কার মধ্যে কিটোজ পাওয়া যায়। দেখো, গ্লিসারঅ্যালডিহাইড, কমেন্ট অফ। তাহলে ট্রায়োজের উদাহরণ আমরা দেখেছি গ্লিসারঅ্যালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। এর মধ্যে গ্লিসারঅ্যালডিহাইড নামে বোঝা যাচ্ছে অ্যালডিহাইড, এটা হলো এক ধরনের অ্যালডোজের উদাহরণ। আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন এটা হলো কিটোজের উদাহরণ, তার মানে এখানে কিটোন থাকে। আবার ইরিথ্রোজ এটা হলো অ্যালডিহাইডের উদাহরণ, অ্যালডিহাইড মূলক থাকে। ইরিথ্রোলোজ এর মধ্যে কিটোন থাকে। বুঝতে পারছো? তার মানে এগুলো হলো অ্যালডোজের উদাহরণ। কেন? কারণ এদের মধ্যে অ্যালডোজ, অ্যালডিহাইড মূলকটা থাকে, আর এদের মধ্যে কিটোন মূলকটা থাকে। আমরা যখন গাঠনিক সংকেত দেখবো, দেখবা এগুলোর গাঠনিক সংকেত দেখলে দেখবে সবগুলোর মধ্যে কিটোন পাবে, আর এগুলোর গাঠনিক সংকেত দেখলে দেখবে এদের মধ্যে অ্যালডিহাইড মূলক পাবে। ওকে, তাহলে তোমরা নরমালি মনে রাখবে যে লুলোজ টাইপের যে কথাগুলো থাকে, দেখুন রাইবুলোজ, জাইলুলোজ, হ্যাঁ, এই লুলোজ টাইপের কথাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিটোজ হয়, এক্সেপ্ট হেপ্টোলোজ। দেখো এখানে যেমন লেখা আছে সেডো হেপ্টোলোজ, তাহলে হেপ্টোলোজ এটাকে আবার এর সাথে মিলাবো না। তাহলে একটু লুলোজ টাইপের যে কথাগুলো থাকবে, ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলোই হলো কিটোজের উদাহরণ। এগুলো মনে রাখার জন্য আর কি, যে পরীক্ষা কোশ্চেন আসে নিজের কোনটি অ্যালডোজ, নিজের কোনটি কিটোজ, এইভাবে করে কোশ্চেন আসে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, আচ্ছা তাহলে দেখো যদি এগুলো অ্যালডোজ হয়ে থাকে, তাহলে আমি কি কথাটাকে এভাবে বলতে পারি কিনা, দেখো তোমরাই বলবে আমাকে। হ্যাঁ, রাইবোজ হলো এক ধরনের পেন্টো অ্যালডোজ। আমি এইভাবে কথা বলতে পারি কিনা বলো তো, সবাই আমাকে কমেন্টে জানাও। আমি এখন যা বলবো এগুলো আমরা বলতে পারি কিনা। রাইবোজ হলো এক ধরনের পেন্টো অ্যালডোজ, বলতে পারি? ভেরি গুড। গ্লুকোজ হলো এক ধরনের হেক্সো অ্যালডোজ। আচ্ছা, ফ্রুক্টোজ হলো এক ধরনের হেক্সোকিটোজ। বলা যাবে কথাগুলো? ওকে, সো তোমরা যখন বইগুলো রিডিং পড়বে, বই রিডিং পড়ার সময় দেখবে অনেক জায়গায় এই কথাগুলো আসবে, গ্লুকোজ হেক্সো অ্যালডোজ, ফ্রুক্টোজ হেক্সোকিটোজ, ইরিথ্রোজ টেট্রোজ। এই কথাটা নাই বইয়ের মধ্যে, মূলত এই যে গ্লুকোজ ফ্রুক্টোজ এই কথাগুলোর মধ্যে থাকে। সো তাহলে এই কথাগুলো এখন আসলে আশা করি তোমাদের আর কনফিউশন তৈরি হবে না যে এই কথাগুলো কোথা থেকে আসছে। ওকে, ঠিক আছে, ওকে, কমেন্ট অফ। ওকে, পেন্টো হেক্সোজ বলতে পারো। আমি বলতেছি আর কি এই জিনিসগুলো এভাবে বলা যায় কিনা। ওকে, এখন আসো মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড উদাহরণ আমরা যে কথাগুলো বললাম, ট্রায়োজ। প্রথম কথা হলো ট্রায়োজ। ট্রায়োজ মানে কি? যেই মনোস্যাকারাইডের মধ্যে 3টা কার্বন থাকবে সেই মনোস্যাকারাইডকে আমরা বলবো ট্রায়োজ। যে মনোস্যাকারাইডের মধ্যে, উদাহরণ কি? গ্লিসারঅ্যালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন কিটোজ। এর মধ্যে গ্লিসারঅ্যালডিহাইড অ্যালডোজ আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন হলো কিটোজ। কিভাবে পেলাম? আমরা একটু আগে এই ছকটা দেখেছি। ঠিক আছে, ওকে। তারপরে দেখো টেট্রোজ। টেট্রোজ কাকে বলবো? 4 কার্বন যদি পাই, 4টা কার্বন যদি পাই, যেই মনোস্যাকারাইডের মধ্যে 4টা কার্বন থাকবে তাকে আমরা বলবো টেট্রোজ। উদাহরণ কি? ইরিথ্রোজ এবং ইরিথ্রোলোজ। এর মধ্যে ইরিথ্রোজ হলো অ্যালডোজ আর ইরিথ্রোলোজ হলো কিটোজ। ঠিক আছে, ওকে। এবং দেখো কেন এগুলো শর্করা, এগুলো তাহলে তুমি প্রত্যেকটার সাথে শর্করার ওই শর্তগুলো মিলাই দাও, যে হাইড্রোক্সিল মূলক আছে, ওএইচ মূলক আছে, হ্যাঁ, তারপরে অ্যালডিহাইড মূলক আছে, সবগুলোর সাথে মিলে যাবে কথাগুলো। হ্যাঁ, এই যে কিটোন মূলক আছে, তারপর হলো ওএইচ মূলক আছে। ঠিক আছে, সো কথাগুলো মিলে যাবে, যে ওএইচ মূলক 2 এর বেশি, সবগুলোর সাথে মিলে যাবে কথাগুলো। ওকে, এরপর আসো পেন্টোজ। পেন্টোজ মানে কি? 5 কার্বন। তাহলে
5টা কার্বন যদি থাকে তখন তাকে আমরা বলবো পেন্টোজ। পেন্টোজ কথাটা আসে 5 কার্বন থেকে। উদাহরণ কি? রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ। তাহলে এটা হলো রাইবোজের গঠন, এটা হলো ডিঅক্সিরাইবোজের গঠন। এখন এখানে তোমরা জিজ্ঞেস করবে যে এই জিনিস, এটা তো এতক্ষণ ধরে তো আমরা এই ছবিটা দেখলাম এরকম 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 এরকম, আর মাঝখানে আবার এরকম চাকরিক গঠন আসলো কেন? এরকম চক্র আবার কোথা থেকে উদয় হলো? তাই না কোশ্চেন? আচ্ছা, এখানে দুই ধরনের মডেল বলে। হ্যাঁ, এটাকে বলা হয় ফিশার মডেল। এই মডেলটার নাম হলো ফিশার মডেল, ফিশার। আর এই মডেলটার নাম হলো হাওয়ার্থ মডেল, হাওয়ার্থ মডেল। ফিশার মডেল থেকে হাওয়ার্থ মডেলে কনভার্ট করা যায় কিভাবে আমরা ধীরে ধীরে জানবো। ঠিক আছে, জাস্ট তোমরা মনে রাখো যে এটাকে বলা হয় ফিশার মডেল, এটাকে বলা হয় হাওয়ার্থ মডেল। আচ্ছা, তাহলে এটা হলো একটা রাইবোজের গঠন, আর এটা হলো একটা ডিঅক্সিরাইবোজের গঠন। তাহলে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের পার্থক্যটা কোথায় তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন। দেখো রাইবোজের 2 নাম্বার কার্বনের সাথে OH মূলক আছে, কিন্তু ডিঅক্সিরাইবোজের 2 নাম্বার কার্বনের সাথে, এটা কিন্তু 2 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বনের সাথে OH নাই, তার মানে ওটা নাই, ও নাই, ও ডিলিট হয়ে গেছে। তাহলে ডিতে ডিলিট, ডিতে ডিঅক্সিরাইবোজ। তাহলে রাইবোজ শর্করা এবং ডিঅক্সিরাইবোজ শর্করার পার্থক্যটা কোথায়? পার্থক্য একটা জায়গায়। কোন জায়গাটা? সেটা হলো 2 নাম্বার কার্বনের সাথে ডিঅক্সিরাইবোজের সাথে ও থাকবে না, অক্সিজেন থাকবে না। ঠিক আছে, তোমরা জানো যে ডিঅক্সিরাইবোজ এটা কিসের উপাদান? এটা হলো ডিএনএ এর উপাদান। আর রাইবোজ যেই অংশটা আমরা আঁকলাম এটা কিসের উপাদান? এটা আরএনএ এর উপাদান। ঠিক আছে, ওকে। তাহলে ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজের এটা একটা পার্থক্য। মনে থাকবে জিনিসগুলো, এগুলো কিন্তু মেইন পয়েন্ট, কি পয়েন্ট, যে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের পার্থক্যগুলো কোন কোন জায়গায়। ওকে, দেখো ক্লিয়ার? দেখো ছবিটা দেখো তুমি, যে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ একই রকম গঠন, কিন্তু সূক্ষ্ম পার্থক্যটা এই জায়গায়। গঠনটা দেখো একই রকম, এই গঠন আর এই গঠন দেখো তুমি একই রকম প্রায়। দেখো এই গঠনটা আর এই গঠনটা, কিন্তু পার্থক্য হলো এই যে এই জায়গাটায়। তাহলে বলো তো, যদি একটা অক্সিজেন এখান থেকে চলে যায়, ডিলিট হয়ে যায়, তাহলে ডিঅক্সিরাইবোজে অক্সিজেনের সংখ্যা রাইবোজের তুলনায় কম থাকবে না বেশি থাকবে? ডিঅক্সিরাইবোজে কম থাকবে না বেশি থাকবে? কম থাকবে। তাহলে কয়টা অক্সিজেন থাকবে? কয়টা থাকবে? এখানে কয়টা অক্সিজেন গুণ, কয়টা অক্সিজেন আছে? এখানে কয়টা অক্সিজেন থাকে আর ওইখানে তাহলে কয়টা থাকবে? গুণে বলো, কম কয়টা থাকবে সেটা বলো। একটা, একটা কেন? এখানে কয়টা অক্সিজেন আছে দেখো তো। এই যে এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, দুইটা, এটা একটা তিনটা, এটা একটা চারটা, এটা একটা পাঁচটা, এখানে 5টা অক্সিজেন আছে। তাহলে এখান থেকে তো আমি এই অক্সিজেনটা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকবে কয়টা এখানে অক্সিজেন? 4টা থাকবে, 4টা অক্সিজেন থাকবে। এটা না পারার কি আছে? বুঝো নাই? অক্সিজেন বোঝো না? অক্সিজেন কোনটা? এই ও মানে কি? ও মানে অক্সিজেন না? এখানে কয়টা অক্সিজেন? একটা, এই যে দুইটা, এই যে এটা একটা ও, তিনটা, এই যে একটা ও, চারটা। এই তো, আমি তো এইটাই গুনতে বললাম তোমাদেরকে, এটা না বোঝার কি আছে? তুমি গুনতে পারো না, এটা গুনো এখানে। গঠন বোঝার দরকার নাই, আমি যা গুনতে বলতেছি সেগুলো গুনো। গোনো আগে, ঠিক আছে জিনিসটা? ওকে, তাহলে রাইবোজ এটা হলো এক ধরনের পেন্টোজ, মানে 5 কার্বন বিশিষ্ট। হুম, ওকে, কমেন্ট অফ।
বুঝছো কথাগুলো? গঠন এখন বোঝার দরকার নেই, গঠন ধীরে ধীরে বুঝবা। ক্লিয়ার? ওকে, এবার আসো হেক্সোস। হেক্সোস মানে কি? 6টা কার্বন থাকবে, 6টা কার্বন। যদি মনোস্যাকারাইডে 6টা কার্বন থাকে সেটাকে আমরা বলবো হেক্সোস। উদাহরণ কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো হলো হেক্সোসের উদাহরণ। 6টা কার্বন, এই যে এগুলো হলো সব কার্বন। এই যে সি, সি 1 2 3 4 5, এই যে এটা একটা সি 6। ওকে, আকাশ থেকে পড়ো না আবার, এখানে সি পাইলাম কই? ঠিক আছে, ওকে। এটা হলো গ্লুকোজের গঠন, এটা হলো ফ্রুক্টোজের গঠন। ওকে, এখন আসো, প্রকৃতিতে গ্লুকোজের দুই ধরনের গঠন থাকে, একটা হলো রিং স্ট্রাকচার অনুযায়ী আর একটা হলো অপ্রতিসম কার্বন অনুযায়ী। এল গ্লুকোজ, ডি গ্লুকোজ কোনটা কি আমরা ধীরে ধীরে এখন জানবো। দেখো, আচ্ছা এখন ছবিটা দেখো, এই ছবিটা এখন লক্ষ্য করো, এখন লক্ষ্য করো। আচ্ছা, কার্বন, এই মাঝখানে কিন্তু এগুলো কার্বন আছে, হ্যাঁ, এগুলো কিন্তু কার্বন। এই যে কার্বন, কার্বন, তাহলে এখানে কয়টা কার্বন? 1 2 3 4 5 6টা কার্বন, তার মানে গ্লুকোজ। তাহলে এটাও 6টা কার্বন, তাহলে এটাও গ্লুকোজ। ওকে, আচ্ছা এখন জিনিসটা দেখো, কাইরাল কার্বন নামে একটা কথা আছে, কাইরাল কার্বন। কাইরাল কার্বন মানে কি? ধরো কার্বন, আমরা জানি কার্বনের হাত হলো 4টা, কার্বন এই হাত দিয়ে 4টা জিনিস ধরতে পারে। যেই কার্বনের 4টা প্রান্তে 4 রকমের জিনিস থাকে, 4 রকমের যৌগ থাকে, ধরো এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি। কার্বনের 4 হাতে 4 রকমের মূলক থাকে, সেই কার্বনগুলোকে বলা হয় কাইরাল কার্বন। সেই কার্বনের নাম হলো কাইরাল, কাইরাল কার্বন। এই কথাটা লাগবে এখন। তাহলে দেখো তো এখানে কাইরাল কার্বন কি কি পাচ্ছি আমরা। এই যে এটা একটা কার্বন, এই এর ডান হাতে OH মূলক, বাম হাতে H মূলক, উপরে এইটা আর নিচে হলো এগুলো, এই পুরোটা। তাহলে এটা একটা কাইরাল কার্বন, এটা 2 নাম্বার কাইরাল কার্বন, এটা 3 নাম্বার কাইরাল কার্বন, এটা 4 নাম্বার কাইরাল কার্বন। আর এটা কি কাইরাল কার্বন হবে? দেখো তো, আর এটা কাইরাল কার্বন কি হবে? দেখো, এটা কাইরাল কার্বন হবে? হবে না। তাহলে এই কার্বনের যে দূরবর্তী কাইরাল কার্বন থাকবে, সবচেয়ে দূরের যে কাইরাল কার্বনটা থাকবে, এই যে এটা, এটা হলো সবচেয়ে দূরের কাইরাল কার্বন। এই দূরের কাইরাল কার্বনের সাথে যে মূলকটা যুক্ত থাকবে, এই মূলকটা যুক্ত আছে না, যে মূলকটা যুক্ত থাকবে সেই মূলক থেকে হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন, সেই মূলকটা, এই হাইড্রোজেনটা 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে হাইড্রোজেন এখান থেকে চলে যাবে, চলে এখানে চলে আসবে। তাহলে এই যে দেখো, এই 1 নাম্বার কার্বনের সাথে এই জিনিসটা একটা রিং এর মতো হলো না? রিং এর মতো হলো তো? এই রিংটাকে আমরা এইভাবে আঁকাতে পারি, এই রিংটাকে এভাবে আঁকানো যায়। ওকে, তাহলে এই রিং এর মধ্যে কি আছে? এই যে অক্সিজেন, এই সেই অক্সিজেন। ওকে, আর 6টা কার্বন, এক একটা কোণা এক একটা কার্বন। এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন আছে, এখানে 4 নাম্বার কার্বন আছে, এখানে 5 নাম্বার কার্বন, ঠিক আছে, আর এটা হলো 6 নাম্বার কার্বন। ওকে, তাহলে এই জিনিসগুলো হলো কার্বন, এখানে কিন্তু কার্বন আছে, কার্বন, কার্বন, এই অক্সিজেন, এই হলো সেই অক্সিজেন।
এই সেই অক্সিজেন। তারপরে দেখো এই যে বক্সটা করলাম, এই যে বক্সটা, এই বক্সে যে অংশগুলো থাকবে, যেমন 2 নাম্বার কার্বনের সাথে 3 নাম্বার কার্বনের সাথে 4 নাম্বার কার্বনের সাথে যারা ডান সাইডে থাকবে, এই ডান সাইডের উপাদানগুলো সব এর নিচে চলে যাবে। আমার তো বক্স এইটাই, তাই না? এই বক্সটাই তো আমি এখানে এঁকেছি। তাহলে এই বক্সটা আমি যে এখানে এঁকেছি, এই বক্সের ডান সাইডে যেই উপাদানগুলো থাকবে, যেই মূলকগুলো থাকবে, সেই মূলকগুলো এই বক্সে সব নিচে চলে আসবে। কিরকম কথাটা? যেমন দেখো 2 নাম্বার কার্বনের সাথে OH আছে ডান দিকে, তাহলে 2 নাম্বার কার্বনের সাথে OH নিচে চলে আসবে। 3 নাম্বার কার্বনের সাথে H আছে, তাহলে 3 নাম্বার কার্বনে এখানে H নিচে চলে যাবে। 4 নাম্বার কার্বনের সাথে OH আছে, তাহলে 4 নাম্বার কার্বনের সাথে OH নিচে চলে যাবে। বুঝতে পারছো কথাগুলো? এদিকে আর আসবে না, এই পাশে আসবে না। 4 নাম্বার তো না, এটা 5 নাম্বার কার্বন, এটা তো 1 নাম্বার, তাহলে 2 নাম্বার কার্বনের সাথে OH 2, তাহলে 5 নাম্বার কার্বনের সাথে এদিকে আর আসবে না কিন্তু, তাহলে 4 পর্যন্তই যাবে। কেন 5 পর্যন্ত আসবে না? কারণ 5 নাম্বার কার্বনে এখানে তো এই অক্সিজেন তো আমি এখানে লিখেছি, এই অক্সিজেনটা তো আমি 5 নাম্বার কার্বনে যে অক্সিজেন আছে, হাইড্রোজেন তো আর নাই, হাইড্রোজেন তো এর উপরে চলে গেছে, তাই না? তাহলে এই অক্সিজেনটা তো আমি এখানে জোড়া লাগিয়ে দিছি। ওকে, তাহলে বাকি যে ঘরগুলো থাকে, বাকি ঘরগুলো তুমি উল্টা জিনিস দিয়ে ফিল আপ করো। তাহলে OH এর উল্টা কি H, H উল্টা OH, OH উল্টা H, বাকিগুলো জাস্ট ফিল আপ করো। এই যে উপরে আছে OH, নিচে হবে H। ওকে, এখন এই যে 1 নাম্বার কার্বন, এই যে 1 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বনের সাথে এখন দেখো কি যুক্ত হয়েছে নতুন করে, H যুক্ত হয়েছে না? 1 নাম্বার কার্বনের সাথে নতুন করে H যুক্ত হয়েছে। আগে কি ছিল? CHO, CHO, এখন নতুন একটা কি যুক্ত হয়েছে? H যুক্ত হয়েছে তো, তার মানে এই OH, এই OH টাই হলো এই OH। এই যে বুঝতে পারছো কথাটা? তাহলে 1 নাম্বার কার্বনের সাথে যে OH যুক্ত হওয়ার কথা, সেই OH টাই 1 নাম্বার কার্বনের, এই যে 1 নাম্বার কার্বনের, এই হলো সেই OH। ওকে, এখন এই OH এটা 1 নাম্বার কার্বনের উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে। যদি OH এটা নিচে থাকে তাহলে তাকে বলা হয় আলফা, আলফা গ্লুকোজ। আর OH যদি উপরে থাকে তাহলে তাকে বলা হয় বিটা গ্লুকোজ। এই দুইটার গঠন দেখো একই, শুধুমাত্র এখানে OH নিচে আছে আর এখানে OH উপরে আছে। তার মানে ব্যাপারটা হলো এরকম যে OH নিচেও থাকতে পারে, উপরেও থাকতে পারে। নিচে থাকলে তাকে বলবো আমরা আলফা গ্লুকোজ, আর গ্লুকোজের যদি OH উপরে থাকে তাকে বলবো আমরা বিটা গ্লুকোজ। তাহলে আলফা এবং বিটা গ্লুকোজ এই কথাটা বুঝছো কিনা, আলফা এবং বিটা এই বিষয়টা সবাই একটু আমাকে কমেন্টে জানাও। ওকে, ঠিক আছে, ওকে, কমেন্ট হোক। এখন তাহলে ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ কি? 5 নাম্বার কার্বনের সাথে, এটা তো OH ছিল তাই না, এটা OH আমি এখানে লিখি। 5 নাম্বার কার্বনের সাথে, গ্লুকোজের 5 নাম্বার কার্বনের সাথে OH যদি ডান দিকে থাকে তাহলে তাকে বলবো আমরা ডি গ্লুকোজ, ডি তে ডান। আর যদি OH মূলক বাম দিকে থাকে 5 নাম্বার কার্বনের সাথে, তাহলে তাকে বলবো আমরা এল গ্লুকোজ, এল তে লেফট। বুঝছো কথাটা? তাহলে দেখো দুইটারই গঠন সেম, শুধু 5 নাম্বার কার্বনের সাথে OH ডান দিকে থাকলে তাকে বলবো আমরা ডি গ্লুকোজ, বাম দিকে থাকলে তাকে বলবো আমরা এল গ্লুকোজ। ক্লিয়ার? এবং তোমরা লক্ষ্য করো যে এই যে এখানে আমরা লিখেছি আলফা ডি গ্লুকোজ। কেন আলফা? কারণ OH নিচে আছে। কেন ডি? কারণ OH টা ডানে আছে, বামে নেই। 1 নাম্বার কার্বনের ডানে OH, ঠিক আছে?
অথবা তুমি এই যে এই ছবিটা দেখো, 5 নাম্বার কার্বনের সাথে, এই যে 5 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বনের সাথে ওএইচটা ডানে আছে, এই জন্য এটা হলো আলফা ডি গ্লুকোজ। একইভাবে এটা দেখো বিটা ডি গ্লুকোজ, কেন? কারণ ওএইচটা উপরে আছে এই জন্য হলো বিটা, আর যেহেতু ডানে আছে এই জন্য এটা হলো ডি গ্লুকোজ। যদি এই ছবিটা এরকম থাকতো, এরকম না থাকে, ওএইচটা যদি এখানে থাকতো ওএইচ, তাহলে তখন আমরা বলতাম বিটা এল গ্লুকোজ, আলফা এল গ্লুকোজ, তখন বলতাম, যদি ওএইচ বামে থাকতো। ক্লিয়ার? এই কথাটা ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে কমেন্টে জানাও জিনিসগুলো। ওকে, এখন এই জিনিসটা হলো যে এই গ্লুকোজের এই মানে এই গ্লুকোজের মধ্য দিয়ে যখন আলো যায়, আলো গেলে এই গ্লুকোজ করে কি, এই আলোটাকে ডান দিকে সরায় ফেলে। আলো ধরো সোজা চলে, তাই না? আলো যখন সোজা আসে, এই গ্লুকোজের মধ্য দিয়ে যখন যেতে চায়, তখন এই গ্লুকোজ করে কি আলোটাকে ডান দিকে সরায় দেয়, এই জন্য এটাকে বলা হয় ডি গ্লুকোজ। আর এই এল গ্লুকোজের মধ্য দিয়ে যখন আলো যেতে চায়, আলোকে সে তখন বাম দিকে সরায় দেয়, এই জন্য এটাকে বলা হয় এল গ্লুকোজ। আচ্ছা, ওকে, গাঠনিক সংকেত লিখতে হবে এগুলো। ওকে, কমেন্ট অফ। এখন আসো ফ্রুক্টোজ। আচ্ছা, ফ্রুক্টোজের ক্ষেত্রে দেখো এখানে দুইটা গঠন আমরা পাচ্ছি, একটা হলো ফিউরানোজ, হ্যাঁ, ফিউরান গঠন, আর একটা হলো পিউরানোজ। আচ্ছা, ফিউরানোজ জিনিসটা কি আর পিউরানোজ জিনিসটা কি? এটা হলো ফিউরানোজ গঠন, ফিউরান বা ফিউরানোজ, আর এটা হলো পাইরিনোজ, পাইরিনোজ গঠন। আচ্ছা, ফিউরানোজ গঠন আর পাইরিনোজ গঠনের পার্থক্যটা কি? পাইরিনোজ গঠন এখানে কার্বন থাকে 6টা, দেখো 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার, আর হলো 6, যে এখানে একটা যাবে 6, ঠিক আছে? আর এখানে দেখো 1 2 3 4, আর একটা হলো 5। ওকে, তাহলে কার্বনের রিং স্ট্রাকচার যদি 6 কার্বন বিশিষ্ট হয় তাকে বলবো আমরা পাইরিনোজ ধরনের, আর যদি 5 কার্বন বিশিষ্ট হয়, 5 কার্বন বিশিষ্ট হয়, তাহলে তাকে বলবো আমরা ফিউরানোজ ধরনের। ঠিক আছে? তাহলে ফ্রুক্টোজ কি 5 কার্বন বিশিষ্ট, এই জন্য এটা হলো ফিউরানেজ ধরনের, এর গঠনটা হলো ফিউরানেজ ধরনের, হ্যাঁ, 5 কার্বন বিশিষ্ট। ওকে, একে বলা হয় ফ্রুট সুগার। কারণ কি? কারণ এটা ফলের মধ্যে পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় ফ্রুট সুগার, এবং এখান থেকে নামটা আসে ফ্রুক্টোজ। ওকে, আচ্ছা, আর আমরা জানি মিষ্টি ফল মধুতে ফ্রুক্টোজ থাকে, আর কনফেকশনারিতে মিষ্টি তৈরিতে এই ফ্রুক্টোজটা ব্যবহার করা হয়। এগুলো ব্যবহার থেকে এমসিকিউ আকারে কোশ্চেনগুলো আসে। ওকে, এখন একটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে দুই ধরনের ফ্রুক্টোজ রয়েছে, আমরা যেমন একটু আগে গ্লুকোজ দেখেছি, ফ্রুক্টোজের ক্ষেত্রে একই কথা, আলফা ফ্রুক্টোজ, বিটা ফ্রুক্টোজ, এল ফ্রুক্টোজ এবং ডি ফ্রুক্টোজ একই। তাহলে আলফা কখন বলবো, বিটা কখন বলবো? যদি ওএইচ মূলক উপরে থাকে তাহলে তাকে বলবো বিটা, ওএইচ মূলক নিচে থাকলে হলো আলফা। আর এল কখন বলবো আর ডি কখন বলবো? ওএইচ মূলক যদি ডানে থাকে তাহলে এল, ডি, আর বামে যদি থাকে তাহলে এল। ঠিক আছে? ওগুলো কথাগুলো এখন তখন মিলায় নাও জিনিসগুলো। দেখো 5 নাম্বার কার্বনের সাথে ডি, এই যে ডানে, আর এখানে দেখো বামে, এই যে বামে, ঠিক আছে? এই যে ওএইচ নিচে, এই জন্য আলফা, ওএইচ উপরে, এই জন্য বিটা। ওকে, আচ্ছা, আর আপেক্ষিক মিষ্টতা, এই মিষ্টতা, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে কোনটার আপেক্ষিক মিষ্টতা কত, এগুলো পরীক্ষায় আসে, এগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে? আমরা প্র্যাকটিস এমসিকিউ এখন আর সময় দিব না, আমরা এগুলো পারবো। এখন আমরা পরের অংশে চলে যাই, ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে দুইটা মনোস্যাকারাইড মিলে যেই শর্করা তৈরি হয় তাকে বলা হয় ডাইস্যাকারাইড, বা আমি যদি উল্টাভাবে বলি, যেই শর্করাকে ভাঙলে দুইটা আলাদা আলাদা মনোস্যাকারাইড পাবো। এখন এই ডাইস্যাকারাইড তৈরি করার জন্য কিভাবে তৈরি হয় দেখো, এটা হলো গ্লুকোজের একটা সংকেত, এটা হলো ফ্রুক্টোজের সংকেত। ঠিক আছে? এই গ্লুকোজের দেখো 1 নাম্বার কার্বন, আর ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বন, OH OH মূলক আছে। তাহলে গ্লুকোজের 1 নাম্বার এবং ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বনের সাথে OH OH মূলক থেকে 1 অণু পানি বের হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি 1 অণু পানি বের হয়ে যায় তাহলে থাকবে কি জিনিসটা? ও থাকবে না?
ও থাকবে। তাহলে এই দুইজনের মধ্যে যে সম্পর্কটা তৈরি হলো এটাকে আমরা বলছি গ্লাইকোসাইডিক বন্ধন। আমরা বলেছিলাম গ্লাইকোসাইডিক বন্ধন কাকে বলে। তাহলে এভাবে করে নতুন যে অংশটা আমরা পাচ্ছি এটাকে বলছি আমরা সুক্রোজ। তাহলে সুক্রোজ এক ধরনের কি ডাইস্যাকারাইড। এরকম আর কি কি ডাইস্যাকারাইড রয়েছে এটা মশলা দিয়ে তোমরা মনে রাখতে পারো। মল্টোজ, সুক্রোজ, সেলোবায়োজ, ল্যাকটোজ এগুলো হলো ডাইস্যাকারাইডের উদাহরণ। তাহলে আমরা যদি সুক্রোজকে ভাঙি কি পাবো? আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ। তার মানে আলফা ডি গ্লুকোজ, এই যে আমরা যে এখানে গ্লুকোজ বলছি এটা কোন গ্লুকোজ? এটা হলো আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। আর এখানে যে ফ্রুক্টোজ এটা হলো বিটা ডি ফ্রুক্টোজ, আর এটা হলো আলফা ডি গ্লুকোজ। এই দুইটা মিলিত হয়ে সুক্রোজ তৈরি করে। একইভাবে আমরা যদি বলি ল্যাকটোজ কি দিয়ে তৈরি? গ্লুকোজ এবং গ্যালাক্টোজ দিয়ে তৈরি। আমরা যদি বলি সেলোবায়োজ এটা কি দিয়ে তৈরি? এটা হলো বিটা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ, দুই অণু বিটা ডি গ্লুকোজ একত্রিত হয়ে সেলোবায়োজ তৈরি করে। এগুলো কিন্তু সব ডাইস্যাকারাইডের উদাহরণ। তারপর ম্যালটোজ বা মল্টোজ যেটাকে আমরা বলি, আলফা ডি গ্লুকোজ এবং আলফা ডি গ্লুকোজ, তার মানে দুইটা আলফা ডি গ্লুকোজ একত্রিত হয়ে মল্টোজ তৈরি করে বা ম্যালটোজ। ওকে, আচ্ছা। তাহলে সুক্রোজ আমরা অলরেডি এটা আলোচনা করেছি, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড। চিনি হলো এক ধরনের সুক্রোজ এবং মধুর প্রধান কাঁচামাল হলো এই সুক্রোজ নামক উপাদানটা। সেলোবায়োজ এটাও আমরা আলোচনা করলাম মাত্র। সেলোবায়োজ এটা হলো এক ধরনের ডাইস্যাকারাইড এবং সেলোবায়োজটা দেখো কিভাবে তৈরি হচ্ছে। এই যে দুইটা বিটা ডি গ্লুকোজ, এটা হলো একটা বিটা ডি গ্লুকোজ, এটা হলো একটা বিটা ডি গ্লুকোজ। তাহলে এই যে দুইটা বিটা ডি গ্লুকোজ কিভাবে তৈরি হচ্ছে দেখো তো। এটা হলো 1 নাম্বার কার্বন, 1 2 3 4 5 6 এভাবে করে। আর এটা হলো, এটাও 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন। ওকে, তাহলে দেখো তো দুইটা বিটা ডি গ্লুকোজ এটা যখন একত্রিত হচ্ছে তাহলে এর 1 নাম্বার কার্বন আর এর 4 নাম্বার কার্বন, মানে এই দুইটা পাশাপাশি কাছে আসবে। এরা পাশাপাশি যদি কাছে আসে তাহলে কি হবে ঘটনাটা দেখো তো। এই যে এই OH এর এখান থেকে এখন পানি অপসারণ হবে। তাহলে এখান থেকে যদি পানি অপসারণ হয়ে যায়, পানি অপসারণ হয়ে যায় তাহলে কি থাকবে? একটা ও থাকবে না? এই দেখো এই সেই ও। তাহলে একটা বন্ধন তৈরি হলো, এটাও কিন্তু গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে এই গ্লাইকোসাইডিক বন্ধন কার কার মধ্যে তৈরি হয়েছে? 1 এবং 4 এর মধ্যে, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি 1,4 বিটা ডি গ্লাইকোসাইডিক বন্ধন, কারণ দুইটা বিটা ডি গ্লুকোজের মধ্যে এই বন্ধনটা সম্পন্ন হয়েছে। তাহলে এটার নাম হলো 1,4 বিটা ডি গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে সেলোবায়োজ কিভাবে তৈরি হয়? 1,4 বিটা ডি গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে সেলোবায়োজ তৈরি হয়। ওকে, আচ্ছা। ম্যালটোজ এটাও আমরা দেখো, এই যে আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, 1 নাম্বার কার্বনের OH এবং 4 নাম্বার কার্বনের OH, এই দুইটার মাঝখান থেকে 1 অণু পানি বের হয়ে যাবে। এই যে 1 অণু পানি বের হয়ে গেল, 1 অণু পানি বের হলে তাহলে এই OH মূলকটা থাকলো শুধু। তাহলে এই যে এরা দুইজন মিলে যেটা তৈরি করলো আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ মিলিত হয়ে তৈরি করলো কি? মল্টোজ বা ম্যালটোজ। ওকে, ঠিক আছে। তাহলে এই ম্যালটোজকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 1,4 আলফা এবং বিটা ডি গ্লুকোজ গ্লাইকোসাইডিক বন্ধন। ঠিক আছে, তাহলে 1,4 আলফা এবং বিটা ডি গ্লুকোজ গ্লাইকোসাইডিক বন্ধন। তার মানে আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার এবং বিটা ডি গ্লুকোজের 4 নাম্বার কার্বনের সাথে 4 নাম্বার কার্বনের মাঝখানে যে OH মূলক ছিল সেখান থেকে পানি বের হয়ে এই গঠনটা হয়েছে। ওকে, আচ্ছা। আর অলিগোস্যাকারাইড, অলিগো মানে কম, তোমরা জানো যে অলিগো মানে কম, এই এখান থেকে নামকরণটা আসছে। আর অলিগোস্যাকারাইডের উদাহরণ হলো রাফিয়া স্কুটারে ভর করে, এভাবে করে মনে রাখতে পারো। এগুলো হলো উদাহরণ, এগুলো থেকে পরীক্ষার কোশ্চেন এসে থাকে। ওকে, আচ্ছা। তাহলে দেখো অলিগোস্যাকারাইড প্রমাণ কি? এই যে যেমন র্যাফিনজ এটা হলো একটা অলিগোস্যাকারাইড। তাহলে যেই শর্করাকে ভাঙলে 3 থেকে 10টা 3 থেকে 10টি মনোস্যাকারাইড পাওয়া যায়। তাকে বলা হয় অলিগোস্যাকারাইড। তাহলে দেখো তো 3টা আমি পাচ্ছি। দেখো র্যাফিনজকে যদি ভাঙি আমি কি কি পাচ্ছি? গ্লুকোজ পাচ্ছি, ফ্রুক্টোজ পাচ্ছি, গ্যালাক্টোজ পাচ্ছি, তাই না? অথবা আমরা বলতে পারি গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ 3টা মনোস্যাকারাইড মিলে যেটা গঠিত হয় তাকে বলা হয়
অলিগোস্যাকারাইড। এই অলিগোস্যাকারাইডে যদি 3টে মনোস্যাকারাইড নিয়ে গঠিত হয় তখন তাকে আমরা বলবো ট্রাইস্যাকারাইড। যদি 4টা মনোস্যাকারাইড নিয়ে গঠিত হয়, দেখো 4টা, 1 2 3 আর একটা থাকবে 4, ঠিক আছে, তাহলে তখন সেটাকে আমরা বলবো টেট্রাস্যাকারাইড। ওকে, দেখো গ্যালাক্টোজ 2 অণু গ্যালাক্টোজ, তাহলে এটা এখানে 4টা আছে, 4টা মনোস্যাকারাইড, তাহলে এটাকে আমরা বলি টেট্রাস্যাকারাইড। পেন্টাস্যাকারাইড মানে যদি 5টা আমরা পাই, যেমন ভার্বাকোজ, এটাকে আমরা ভাঙলে 5টা মনোস্যাকারাইড পাবো, তাহলে এটা হলো পেন্টাস্যাকারাইড। পরীক্ষা কোশ্চেন আসে নিচের কোনটি ট্রাইস্যাকারাইডের উদাহরণ, নিচের কোনটি টেট্রাস্যাকারাইডের উদাহরণ, এগুলো এমসিকিউ আকারে কোশ্চেনগুলো আসে। ওকে, এরপর আসো পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে হলো যেই শর্করাকে ভাঙলে 10-এর বেশি আমরা মনোস্যাকারাইড পাবো, তাকে বলবো আমরা পলিস্যাকারাইড। কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো গাঠনিক এবং আরেকটা হলো সঞ্চয়ী। গাঠনিকের মধ্যে সেলুলোজ, হেমিসেলুলোজ, আর সঞ্চয়ের মধ্যে স্টার্চ, গ্লাইকোজেন। তাহলে অধিকাংশ ক্ষেত্রে উদ্ভিদে এরিথ্রোজ 4 ফসফেট হিসেবে থাকে হলো এরিথ্রুলোজ। ওকে, তাহলে পরীক্ষার কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো এই যে এই কোশ্চেন গুলো হলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, গ্লুকোজের বিভিন্ন নামকরণের কারণ বর্ণনা করো এবং সুক্রোজের রাসায়নিক গঠন ব্যাখ্যা করো। সুক্রোজ কিভাবে তৈরি হয় আমরা একটু আগে বলেছি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটা মিলিত হয়ে সুক্রোজ তৈরি হয়, এটা রাসায়নিক গঠন। এখন এই যে তোমাকে ছবি আঁকতে হবে। ওকে, ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কিনা, একটু কোশ্চেনে আমরা চলে যাই, কোশ্চেন এবং উত্তরের মধ্যে। কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, তোমরা কি সব বুঝতে পেরেছো জিনিসগুলো? ইক্ষুরস মানে আখ খাই না আমরা, আখ, ওটা হলো ইক্ষুরস, আখ। এখন যদি বলো আখ কি, তাহলে তো কুষার বলে অনেক জায়গায়, কুষার 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 বলে অনেক জায়গায়। এই চ্যাপ্টারটা একটু কঠিন এবং তোমাকে বলে রাখি, এই যে আমরা যে একটু আগে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ করলাম না, এই কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেট শ্রেণী বিভাগ পরীক্ষার জন্য ভেরি ভেরি, এগুলো থেকে এমসিকিউ আসে। কিভাবে আসে? নিচের কোনটি ট্রায়োজের উদাহরণ, নিচের কোনটি মনোস্যাকারাইডের উদাহরণ, নিচের কোনটি ডাইস্যাকারাইডের উদাহরণ, নিচের কোনটি ট্রাইস্যাকারাইডের উদাহরণ, নিচের কোনটি টেট্রোজ, নিচের কোনটি পেন্টোজ, নিচের কোনটি হেক্সোজ, এভাবে করে পরীক্ষার কোশ্চেন আসে এমসিকিউ আকারে। এবং এগুলো একবার পড়লে তুমি মনে রাখতে পারবে না, এগুলো বারবার তোমাকে পড়তে হবে। এবং এই চ্যাপ্টার থেকে তুমি যদি আমাকে বলো যে আমি অ্যাডমিশন টেস্টের আগে এই চ্যাপ্টার থেকে শুধু বেশি পড়তে চাই না, আমি একটা জায়গা পড়তে চাই, তাহলে আমি তোমাকে বলবো এই চ্যাপ্টার থেকে তোমাকে যদি কিছু পড়তেই হয়, কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগের যে ছকটা আছে সেগুলোর উদাহরণগুলো তোমাকে পড়তে হবে। এতটাই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে এই অংশটুকু। কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন দেয় অ্যাডমিশন টেস্টগুলোতে, প্রচুর। ওকে, ঠিক আছে। ফেলিং দ্রবণ ওইটাই হলো যে কপারের দ্রবণ, যেটা আমরা বেন্ডিক দ্রবণ বলছি না, সেই বিজারক চিনির এই যে আমরা যে বিজারিত করার কথা বললাম, এটা আমরা ফেলিং দ্রবণেও করতে পারি। মূলত এটা ফেলিং দ্রবণ দিয়েই করা হয়, বেনেডিক দ্রবণে হয় বাট মূলত করা হয় ফেলিং দ্রবণে। ওকে, ফেলিং দ্রবণ দিয়ে এটা বিজারিত করা হয়, কপার অক্সাইডের যে দ্রবণটা। ওকে, ফাংশনাল গ্রুপ মানে এই যে CHO, CO, এই জিনিসগুলোকে আমরা বলছি। গাঠনিক সংকেত একটু মনে রাখতে হবে, হ্যাঁ মনে রাখতে হবে, যেগুলো পরীক্ষায় আসে সেই গাঠনিক সংকেতগুলো মনে রাখতে হবে, সবগুলো না। ওকে, ঠিক আছে। আর এই অর্গানিক মলিকুলস কি, কোনটা কি, এগুলো তোমরা কেমিস্ট্রিতে আরো ডিটেইলস জানতে পারবে। আমরা কেমিস্ট্রিতে ঢুকবো না, কেমিস্ট্রিতে যে যখন পড়াবে তোমাদেরকে এই জিনিসগুলো তোমরা আরো ডিটেইলস জানতে পারবে, ঠিক আছে। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। বিটা কেন হয় এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।